আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করে দিলাম। প্রথমেই হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের কাজ করার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্ট প্রয়োজন আমাদের এই কোডগুলা লেখার জন্য। সো প্রথমেই হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে আমাদের পিসিতে। যাই করি না কেন তার জন্য একটা অবশ্যই তার একটা এনভায়রনমেন্ট প্রয়োজন। সো সেই এনভায়রনমেন্টটা হবে হচ্ছে আমাদের আমরা কোথায় কোড লিখবো সেটা। সো আগে যেটা হতো যে অনেক ধরনের সফটওয়্যারই ছিল, বাট এখন আপডেট হওয়ার সাথে সাথে এখন তার অনেকগুলো সফটওয়্যারই হচ্ছে ইউজ করা হয় যেগুলোকে আমরা বলি হচ্ছে যে কোড এডিটর। অর্থাৎ কোড এডিটর যেখানে আমরা কোডগুলা লিখি, এবং সেগুলোর মধ্যে হচ্ছে এখন সবাই তার পছন্দ মতো এক একজন এক একটা ইউজ করে। এবং এখানে যেহেতু অনেকেই আছেন, আমি জানি এখান থেকে অনেকেই হচ্ছে আপনাদের পছন্দের একটা কোড এডিটর আছে। কেউ হয়তো বা সাবলাইম টেক্সট, কেউ হয়তো বা ব্র্যাকেট, কেউ হয়তো বা ভিজুয়াল স্টুডিও করেন। আবার দেখা যায় যে হয়তো এখানে অনেকেই আছেন যারা অনেক আগে শিখছেন, তারা হয়তো বা আপনারা নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে কাজ করছেন। তো এই যে যে নামগুলো বললাম এগুলো হচ্ছে এক একটা কোড এডিটরের নাম। সো যারা একটু নতুন আছেন তারা হচ্ছে আমার সাথে আমি যেটা ইউজ করি সেটা ইউজ করলে আপনাদের জন্য খুবই ইজি হবে। আর যারা স্টিল নাও কাজ করতেছেন অনেকদিন যাবত, বা হচ্ছে মোটামুটি আইডিয়া আছে আপনাদের, তো এখন পর্যন্ত কাজ করতে করতে ওটাতে ইউজ টু হয়ে গেছেন, সো তাদের সুইচ করার প্রয়োজন নেই। ঠিক আছে? তো যাদের কিছু নাই তারা হচ্ছে আমার সাথে ফলো করেন, আর যাদের আছে তাদের তো আছেই। ঠিক আছে? সো প্রথমে যেটা করতে হবে, আপনি শুরু করার আগেই আপনার পিসিতে সেই সার্কামস্টেন্সটা তৈরি করেন। সো আপনি যেটা করবেন সেখানে হচ্ছে যে আপনি ভিএস কোড লিখে হচ্ছে যদি সার্চ করেন গুগলে, তো আপনি হচ্ছে code.visualstudio.com, অর্থাৎ এটার একটা ওয়েবসাইট আছে। সো আপনি হচ্ছে এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে আপনাকে। এবং এটা খুব বেশি বড় না, খুবই লাইট ওয়েট একটা হচ্ছে সফটওয়্যার। সো বেশি সময় লাগে না। হুম। সো আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, বা এখান থেকে হচ্ছে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড করার পর জাস্ট একটা ইএক্সি ফাইল আপনি সেখানে পাবেন। সো সেটাকে জাস্ট একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, জাস্ট নেক্সট 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 করে করে ডাউনলোড করার পরে আপনি জাস্ট ওটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল যখন করবেন তখন হচ্ছে আপনি নর্মালি একটা প্রিভিউ দেখবেন চলে আসবে এরকম ব্ল্যাকের। সো এটাকে একটু সবাই একটু ডাউনলোড করে ফেলেন যারা একদম নতুন আছেন, তাহলে হচ্ছে যদি প্রবলেম হয় বা আপনি যদি না পারেন আমি এখান থেকে আপনাকে অ্যাসিস্ট করতে পারবো। খুবই কয়েকজন আছেন যাদের একেবারেই জিরো নলেজ, তারা হচ্ছে এটাকে একটু, যদি পিসিতে থাকেন তাহলে একটু ডাউনলোড করেন। আর যদি করেন তাহলে বলেন যে ভাই আমি করতেছি, তাহলে হচ্ছে আমি আপনার জন্য ওয়েট করবো। হুম। ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখানে একটু ডান লিখেন, তাহলে হবে। আর এই কোড এডিটর গুলার সম্পর্কে যদি বলি, এগুলা হচ্ছে বিভিন্ন কোম্পানি হচ্ছে তৈরি করে, এরকম হচ্ছে আপনি আরো গেলে আরো পাবেন, এবং এখানে যারা আছে সবাই হচ্ছে অবশ্যই অন্যগুলা ইউজ করছেন এতদিন পর্যন্ত। সো কোড এডিটর লিখে সার্চ করলে হচ্ছে আপনি এখানে দেখবেন যে অ্যাটম, সাবলাইম টেক্সট, ব্র্যাকেট, নোটপ্যাড প্লাস, হ্যাঁ অনেক কিছুই আছে। সো এক একজনের পার্সোনাল চয়েস বা হচ্ছে কাজ করতে করতে যেটাতে হচ্ছে বেশি কমফোর্ট ফিল করে সেগুলো হচ্ছে ইউজ করা হয় অ্যাকচুয়ালি। সো এখন যেহেতু আমি ভিজুয়াল স্টুডিওতে করতেছি, তো আপনারাও এটাতেই করেন যারা একদম নতুন আছেন। ওকে। আচ্ছা, কে কে করতেছেন ডাউনলোড? একদম যারা নতুন থেকে? আচ্ছা, বৃষ্টি আপু। আচ্ছা, অনেকেই করতেছেন। যদি ডান হয়ে যায় এবং হচ্ছে এটাকে নেক্সট নেক্সট করে হচ্ছে ইনস্টল করে জাস্ট একটু বলেন, আমরা একটু ওয়েট করবো, সমস্যা নেই। ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাস রেকর্ডও হচ্ছে, এবং এটাকে হচ্ছে আপনাদেরকে আমি একটা প্লেলিস্ট বানাই দিব আপনাদের জন্য, 3টা ক্লাসের ভিডিও হচ্ছে আপনারা সেই প্লেলিস্টে পাবেন। সো সমস্যা নেই। ঠিক আছে? ডাউনলোড কি ডান? ওকে। আচ্ছা, অঙ্কুর ভাইয়ের হচ্ছে ডান হয়ে গেছে। বৃষ্টি আপুর এখনো হয় নাই। শাহেদ ভাই নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা।
আর সেটা হতে থাকুক, আপনারা হচ্ছে পরের কাজটা দেখেন, তারপর হচ্ছে হয়ে গেলে আমাকে জাস্ট একটু বললেন, তাহলে হচ্ছে আমি বলবো, দেখাবো না পরে। তো যেটা হবে যে ডাউনলোড যখন হয়ে যাবে তখন তো এটা জাস্ট আপনার ইনস্টল হয়ে যাবে, এবং ইনস্টল হওয়ার পর হচ্ছে আপনি এটাকে ওপেন করার পর, মানে এটা অটোমেটিক হচ্ছে আপনার যখন ইনস্টল হয়ে যাবে তখন এটা ওপেন অবস্থায় থাকবে। তো তখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে হচ্ছে নর্মাল একটা ভিউ। সো জাস্ট এই যে এখান থেকে হুম সো এরকম একটা ভিউ আপনি দেখতে পারবেন, এখানে হচ্ছে আপনাকে ওয়েলকাম লেখা দেখাবে। সো জাস্ট এরকম জাস্ট একটা ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার কোড এডিটর হচ্ছে তখন ইনস্টল হয়ে যাবে, জাস্ট ডান হয়ে যাবে এই মুহূর্তে যখন শেষ হয়ে যাবে। সো দেখেন আপনাদের ডাউনলোড হওয়ার পর আপনারা জাস্ট ওটাকে সাথে সাথে একটু ইনস্টল করেন, দেখেন আপনাদের এটা আসে কিনা। ওকে, সো এইটুকু হচ্ছে এই পর্যন্ত। এখন কথা হচ্ছে যে আপনি যখন একটা প্রজেক্ট ওপেন করতে যাবেন তখন কিন্তু হচ্ছে আপনাকে প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা প্রজেক্ট ফোল্ডার মেনটেন করতে হয়। ঠিক আছে, আপনি যাই করেন না কেন সেটা কিন্তু ফোল্ডারের মধ্যেই হচ্ছে থাকতে হয়। তো প্রজেক্ট ফোল্ডারটা হয় এরকম যে হচ্ছে আপনি, কেন প্রজেক্ট ফোল্ডার সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি ইমেজ থাকতে পারে, তারপর হচ্ছে সেখানে অনেক রিকোয়ার্ড ফাইল থাকতে পারে। ঠিক আছে, সিএসএস ফাইল থাকবে, অনেকগুলো এইচটিএমএল ফাইল থাকবে। ঠিক আছে, একটা ওয়েবসাইট মানে তো শুধুমাত্র একটা পেজ না, তার মধ্যে সিএসএস থাকে, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট থাকে, তার মধ্যে হচ্ছে অন্যান্য তার রিকোয়ার্ড যে ফাইলগুলোও থাকে, এবং সাথে ইমেজ তো থাকেই, মাস্ট বি। তো এই জিনিসগুলোকে হচ্ছে সবগুলোকে একটা জায়গায় হচ্ছে ম্যানেজ করলে আপনার ওয়েবসাইটটা খুব ভালো পারফরমেন্স দেয়। বাট এগুলো যদি হচ্ছে অন্যান্য জায়গা থেকে হচ্ছে যদি হয়, তাহলে হচ্ছে আপনি ডিরেক্টরি বা হচ্ছে কাজ করার সময় এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন না। সো আপনার ওয়েবসাইটের জন্য বা হচ্ছে আপনি যখন একটা ডিজাইন বা একটা প্রজেক্ট স্টার্ট করতে যাবেন তখন কি করতে হবে, সেখানে আপনার রিকোয়ার্ড কিছু ফাইল একটা ফোল্ডারের মধ্যে হচ্ছে থাকতে হবে, এবং ওই ওয়েবসাইটের জন্য রিকোয়ার্ড যে ছবিগুলো আপনার প্রয়োজন বা যে অডিও ভিডিও যাই থাকুক না কেন, সব কি করতে হবে, আপনাকে একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তাহলে কি করতে হবে, যখন আপনি প্রজেক্ট রান করবেন বা হচ্ছে লাইভ করবেন ডোমেইন হোস্টিং এ, তখন হচ্ছে দেখা যাবে কি সেটা আপনি এট এ টাইম মানে মুভ করাতে পারতেছেন যে কোনো জায়গা, বা যে কোনো ইউজের ক্ষেত্রে হচ্ছে আপনি সেটাকে ইউজ করতে পারতেছেন খুব ইজিলি। জাস্ট ওই মেইন ফোল্ডারটাকে ধরেই জাস্ট আপনি আপনার কাজের জন্য হ্যান্ডেল করতে পারবেন। তো এই জন্য হচ্ছে আমাদেরকে একটা প্রজেক্ট ফোল্ডার রেডি করতে হয় প্রথমে। তো চলেন আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা আপনাদের পিসিতে যে আপনাদের যে কোনো একটা ডিরেক্টরি আপনারা তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আমি আমার দিস পিসিতে একটা ফোল্ডার তৈরি করি আপনাদের জন্য, যে 3 days ক্র্যাশ কোর্স। হুম 3 days কোর্স লিখতেছি জাস্ট আমি খুব ইজিতে। তো একটা ফোল্ডার আমি তৈরি করলাম। সো এটা হচ্ছে আমার মেইন ফোল্ডার হবে, এবং এখানে যে হচ্ছে আমি একটা আমাদের জন্য প্রজেক্ট ফোল্ডার তৈরি করব এখন, যেটাতে হচ্ছে আমরা কাজ করব। হুম সো কি কাজ করব এখানে, আমরা একটা আজকে ফার্স্ট ক্লাস, আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম দিতে পারি হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ক্লাস নামে এটা আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিলাম। বাট এটার ভেতরে কিন্তু এখন পর্যন্ত আপাতত কিচ্ছু নাই, সো তৈরি করতে হয়। সো কি কি তৈরি করতে হয় সেখানে, সেই জিনিসটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে প্রথমেই আপনার লাগে হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। আপনারা অবশ্যই এই জিনিসটা জানেন, যে যারা নতুন যারা আছেন তারাও জানেন যে ওয়েবসাইট কাজ করে হচ্ছে এইচটিএমএল এর থ্রুতে, অর্থাৎ আপনি যা দেখতে পারেন সেটা সবই হচ্ছে এইচটিএমএল এন্ড হচ্ছে সিএসএস। সো ইনিশিয়ালি কি লাগতেছে, আমাদের এইচটিএমএল একটা ফাইল লাগতেছে। তো যেটা করবেন আপনি এখানে প্রথমে একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। সো রাইট বাটন ক্লিক করেন ফোল্ডারের ভেতরে এন্ড হচ্ছে নিউতে যান, সেখান থেকে একটা নিউ একটা টেক্সট ডকুমেন্ট নেন। এটার এখন বর্তমান যেই মানে ফরম্যাট সেটা হচ্ছে যে টিএক্সটি, ডটের পর যেটাকে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি এক্সটেনশন। ঠিক আছে, ফাইল এক্সটেনশন বা ফাইল টাইপ। তো যেখানে যেটা আছে সেটা হচ্ছে টিএক্সটি, তার মানে এটা আমি বুঝতেই পারতেছি এটা হচ্ছে কি একটা টেক্সট ফাইল। আবার আপনি যদি কখনো যদি এখান থেকে হচ্ছে এক্সেল ফাইল নেন, তাহলে দেখবেন যে তার পিছনের সামনের দিকে আপনি যাই কিছু দিতে পারেন, বাট পুরো ফাইলটা কিরকম বিহেভ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে তার এক্সটেনশনের উপর, তাই না? যেমন এখানে আছে এক্সেল এসএস এসএক্স, এটা মানে আমরা বুঝি এটা হচ্ছে একটা এক্সেল ফাইলের এক্সটেনশন, টিএক্সটি মানে হচ্ছে আপনার একটা টেক্সট ফাইলের এক্সটেনশন। তো এই এক্সটেনশন দিয়ে মূলত হচ্ছে আমরা ফাইলগুলোকে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপ করি। সো আমাদের যে ফাইলটা হবে সেটা হবে কি এইচটিএমএল এর ফাইল। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এখানে এটাকে রিনেম করেন, এবং পিছনের যে টিএক্সটিটা আছে সেই টিএক্সটিটাকে হচ্ছে রিমুভ করে দেন, ডট দিয়ে লেখানো হচ্ছে যে এইচটিএমএল। এন্ড সামনের যে একটু ডটের আগে যতটুকু আছে এটা হচ্ছে আপনার ফাইলের নাম। সো এই ফাইলের নামটা হবে কি আমার ইনডেক্স, তাহলে পুরো ফাইলটা হবে কি আমার ইনডেক্স ডট এইচটিএমএল, এবং এইচটিএমএলটা হচ্ছে আমার এখানে ফাইলের এক্সটেনশন। দেন হচ্ছে আপনি এখান থেকে কনফার্ম করতে হবে, জাস্ট ইয়েস করে দেন, দেখবেন আপনার সামনে হচ্ছে একটা ব্রাউজার আইকন নিয়ে হচ্ছে আপনার ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলটা রেডি হয়ে যাবে। এইটুকু হচ্ছে সবাই একটু করেন যারা নতুন আছেন। সবার কি ভিজুয়াল স্টুডিওটা ডান? হুম ভিজুয়াল স্টুডিও কি ইনস্টল হয়ে গেছে?
হৃদয় হাসান? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। তো যেটা করতে হয় আপনার ওটা হতে থাকুক। তো যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার থাকা উচিত। তো সেই জন্য হচ্ছে আমরা যেটা করলাম আমাদের পিসিতে আমরা একটা ফাইল তৈরি করলাম, প্রথমে সরি ফোল্ডার তৈরি করলাম যেটার নাম দিলাম হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। প্রজেক্ট ফোল্ডারের নাম সেটা হয়তো আপনার প্রজেক্টের নামের উপরেই হয় অ্যাকচুয়ালি। সো যেমন হয় যদি আপনি যে কোনো একটা ওয়েবসাইটের জন্য যদি করেন, সেই ওয়েবসাইটের যে কোম্পানি নেম সেই কোম্পানি নেমে হয় কি আপনার ওয়েবসাইটের প্রজেক্ট ফোল্ডারের নামটা আপনি দিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন প্রজেক্ট ফোল্ডারটা কিসের। সো আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতর আমরা কি কি করব সেটার মধ্যে হচ্ছে আমাদের কিছু রেকর্ড ফাইল এন্ড হচ্ছে কিছু ফোল্ডার প্রয়োজন আছে। সো সেই তার মধ্যে হচ্ছে একটা রেকর্ড ফাইল হচ্ছে আমাদের index.html ফাইল। এই index.html ফাইলটা আমরা কিভাবে নিয়ে আসলাম, জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে গেলাম এবং সেইখান থেকে টেক্সট ডকুমেন্ট একটাকে আমরা কল করলাম। কল করার পর এই পুরো ফাইলটার আমি হচ্ছে একটা নাম দিব, যে নামটা হচ্ছে কি আমার ইন্ডেক্স নামে দিয়েছিলাম। তো এটা দিলাম এন্ড ডটের পর টিএক্সটি আছে, এটাকে বলা হয় হচ্ছে ফাইল টাইপ বা হচ্ছে এক্সটেনশন। তো সেটাকে আমরা চেঞ্জ করে লিখবো হচ্ছে যে HTML। তো HTML লিখলে কি হয়, এরকম একটা ব্রাউজার আইকনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ তার টাইপ তখন চেঞ্জ হয়ে গেছে, তার মানে তার সামনের আইকনটাও চেঞ্জ। তো ব্রাউজার আইকন চলে আসবে আর লেখা থাকবে index.html, এটুকুই। সো আপনাদের একটু দেখেন প্রজেক্ট ফোল্ডার তৈরি করার পর index.html ফাইলটা আপনাদের তৈরি হলো কিনা। এখানে সবারই একটু ঝামেলা হবে আই থিঙ্ক, যদি না হয় তাহলে তো গ্রেট। তবে ম্যাক্সিমাম সময় একটা ঝামেলা এখানে থেকে যায়, সেই ঝামেলাটা যেন আমি এখানেই সলভ করতে পারি, এজন্য হচ্ছে বারবার বলতেছি। সবাই একটু ট্রাই করে দেখেন আপনাদের index.html ফাইলটা এরকম আসছে কিনা, অর্থাৎ ব্রাউজার আইকন শো করে কিনা। ইয়েস এক্স্যাক্টলি। কি শুধুমাত্র ইন্ডেক্স লেখা তাই তো, এবং HTML ও লেখা, কিন্তু তারপরও ব্রাউজার আইকন আসে নাই। মানে ব্রাউজার আইকন নাই। আচ্ছা, এটার রিজনটা হচ্ছে আপনার এইখানে যে দেখবেন, আপনি প্রথমে যেটা করেন এই ভিউতে যান, ভিউতে যাওয়ার পর এইখানে ফাইল নেম এক্সটেনশন নামে হচ্ছে একটা চেক বক্স আছে, সেটাকে হচ্ছে চেক করে দেন। আপনার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার চেক বক্সটা হচ্ছে হাইড করে দেয়া। সো হাইড করলে দেখেন শুধুমাত্র হচ্ছে নামটাই দেখা যায়। আমি এটাকে ডিলিট করি এবার। সো এখন যাদের হচ্ছে এই সমস্যাটা হবে, মানে এটা যাদের হচ্ছে আনচেক করা থাকবে তাদের হচ্ছে হবে হচ্ছে এরকম। আমি আবারও দেখাইতেছি, index.html লিখবো, ঠিক আছে, কিন্তু আমার টিএক্সটি এর নামে কিছু নাই। ঠিক আছে, তো আমি কি করব, নরমালি ভাইয়া বলছে যে index.html, আপনিও দিলেন index.html। তো দেখেন তারপরেও কোনো চেঞ্জেস নাই। কারণ কি, আমার ফাইল টাইপ এখনো টিএক্সটি, সেটা বোঝা যেতেছে না। কারণ কি, ফাইল নেম এক্সটেনশনটা কি হাইড করা। তো জাস্ট আপনি ভিউ যদি করে দেন, দেখেন এবার index.html.txt, তার মানে কি আপনার ফাইলটা স্টিল নাও হচ্ছে টেক্সট ফাইলে আছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি HTML লেখার পরেও এক্স্যাক্টলি সেটা কাজ করে নাই। তো আপনি যেটা করেন সেটা হচ্ছে যে যাদের হচ্ছে এই সমস্যাটা হচ্ছে, ভিউতে যাবেন এবং সেখান থেকে ফাইল নেম এক্সটেনশনটা হচ্ছে চেক করা থাকবে অলওয়েজ। তো সেটাকে চেক করে দেন এন্ড দেন হচ্ছে আপনি ফাইলটাকে আবার রিনেম করেন। ঠিক আছে, এবার হচ্ছে আপনি পিছনের টিএক্সটি টুকু ফেলে দেন এন্ড সামনে index.html। তো জাস্ট ইয়েস এন্ড ডান। ক্লিয়ার সবাই? সবাই, মানে এইখানে তো কারো কোনো আর থাকার প্রয়োজন নাই। আমি মুভ করতেছি নেক্সটে। সবাই একটু রেসপন্স করেন। ওইটা হচ্ছে ডিফল্ট ব্রাউজারের জন্য। যাদের ডিফল্ট ব্রাউজার যেটা সেটা হচ্ছে আইকন শো করে, প্রবলেম নেই তাতেও। ঠিক আছে, সবার এই পর্যন্ত শেষ? কারো কোনো কোশ্চেন নাই? ওকে। এবার আসেন হচ্ছে আমাদের পরবর্তী আরো কিছু ফাইলের প্রয়োজন আছে। সেটা হচ্ছে কি, একটা সিএসএস ফোল্ডার নিতে হয়, একটা সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করতে হয় এবং তার ভেতরে হচ্ছে আমাদের কি দরকার, একটা সিএসএস ফাইল নিতে হয়। তো একটা ফাইল ঠিক সেম ভাবে আগের মতো যেভাবে আমরা হচ্ছে index.html নিলাম, এরপর হচ্ছে আমরা যেটা করব একটা নিউ ফাইল নিব এবং সেটাকে আমরা বলবো হচ্ছে যে style.css। এবং এটার ব্যাপারে আমি একটু বলতেছি ডিটেলস। আচ্ছা, একটা কোশ্চেন আমাকে কেউ করেন নাই, সেটা হচ্ছে যে আম, আমরা যেখানে ইন্ডেক্স লিখলাম, কেন ইন্ডেক্স লিখলাম, এই কোশ্চেনটা কিন্তু কারো থেকে আমি পাই নাই। অ্যাকচুয়ালি আপনারা কি না বুঝে এটাকে ইন্ডেক্স লিখবেন? এটাকে বোঝার প্রয়োজন নাই? হুম, ইন্ডেক্স কথাটা কেন?
আচ্ছা, আপনারা তো অনেকেই হচ্ছে যে মোটামুটি HTML এর ধারণা ছিল, তাদের মধ্যে থেকে কেউ একজন বলেন শুনি। 20টা আপু বলছে যে মেইন পেজ বা হচ্ছে স্টার্ট পেজ। এক কথা বলতে গেলে যেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের একটা হোম পেজ থাকে অলওয়েজ, আমরা জানি তাই না? তো আমরা হচ্ছে কোনো কিছু যদি সার্চ করি আমাদের সামনে একটা পেজ আসে, প্রথমেই সেই পেজটাকে আমরা বলি কি হোম পেজ হিসেবেই আমরা চিনি। যদি আমরা রেগুলার ওয়েবসাইট আমরা ভিজিট করি আমরা জানি যে হোম পেজ কোনটাকে বলে। অ্যাকচুয়ালি হচ্ছে আপনার হোম পেজটা যেটা হবে সেটাকেই ইন্ডেক্স পেজ লিখতে হয়, ঠিক আছে? এবং আদার্স যে পেজগুলো যদি আপনার তৈরি করতে হয়, যেমন হচ্ছে অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস পেজ, তারপর হচ্ছে ব্লগ পেজ, যে কোনো ধরনের পেজ যদি হয়, তাহলে সেই পেজের নাম অনুযায়ী আপনি দিতে পারেন যে about.html, contact.html। হ্যাঁ, ওই পেজগুলো না অন্যান্য নামে হবে। বাট আপনার যেটা হোম পেজ হবে সেটা কখনোই home.html হবে না, সেটা হতে হয় কি index.html। এটার রিজনটা হচ্ছে যখন হচ্ছে আপনি ওয়েবসাইটকে হচ্ছে লাইভ করবেন তখন হচ্ছে সে খুঁজে ইন্ডেক্স পেজ যেটাকে পায় সেটাকে হচ্ছে সে প্রথমে শো করায়, ঠিক আছে? সো হচ্ছে আপনাকে অবশ্যই ইন্ডেক্স কথাটাকেই লিখতে হয়। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, সো বাট এইখানে আমরা বললাম যে ইন্ডেক্সটা হচ্ছে আমার হোম পেজকে মেনশন করে, বাট আমি যদি হচ্ছে সিএসএস যে এখানে লিখলাম এবং এখানে যে স্টাইল ডট সিএসএস লিখলাম, এবার কি স্টাইলের মধ্যে কি তেমন কোনো মানে ভ্যালু ক্রিয়েট করে ইন্ডেক্সের মতো? হুম, মাইক্রোফোন অন করে বলেন, কি মনে হয় আপনাদের? অ্যাকচুয়ালি হচ্ছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আপনি যে স্টাইল কথাটা লিখেন এটা অ্যাকচুয়ালি কোনো তেমন ভ্যালু ক্রিয়েট করে না। আর এটা যদি আপনি অন্য নামও দেন তাতেও কোনো প্রবলেম হয় না, তবে হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য হচ্ছে এখানে স্টাইল ডট সিএসএসটাই হচ্ছে লিখতে হয়। বাট আপনি এখানে অনেকেই দেখবেন যে এখানে স্টাইল ডট সিএসএস এর পরিবর্তে হচ্ছে যে কাস্টম ডট সিএসএস এভাবেও লিখে, বা যে কোনো ধরনের সিএসএস ফাইল হচ্ছে সে লিখে। নামটা চেঞ্জ করা যায় বাট হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করার জন্য হচ্ছে এখানে হচ্ছে স্টাইল ডট সিএসএসটা হচ্ছে লিখতে হয় অলওয়েজ। বুঝা গেছে? শুধুই মাত্র হচ্ছে আমার একটাই ভ্যালু ক্রিয়েট করে সেটা হচ্ছে ইন্ডেক্সটা। এরপর আমাদের আরেকটা ফোল্ডার দরকার, সেটা হচ্ছে কি আমাদের একটা ইমেজেস থাকতে পারে আমাদের ওয়েবসাইটের মধ্যে অবশ্যই। সো ইমেজেস গুলোকে সব একটা ফোল্ডারে রাখার জন্য আপনি ইমেজেস নামে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করবেন এবং আপনার যতগুলা ইমেজেস দরকার, ঠিক আছে, সবগুলো ইমেজেস এখানে হচ্ছে ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডারে মেনটেন করতে পারেন, বা পরবর্তীতে আপনি সাব ফোল্ডারও হচ্ছে আপনি তৈরি করতে পারেন। এরপরও হচ্ছে আরো অনেক কিছুরই ফোল্ডার এখানে প্রয়োজন হয় এবং প্রজেক্ট বেসে হচ্ছে এগুলো আস্তে আস্তে বাড়ে কমে, ঠিক আছে? যদি ছোট প্রজেক্ট হয় তাহলে ফাইল ফোল্ডার কম লাগে, যদি বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রে ফাইল রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে বাড়তে থাকে। হ্যাঁ, বিভিন্ন ফাইল লাগে, বিভিন্ন ফোল্ডার আরো তৈরি করতে হয়, ঠিক আছে? বাট নর্মালি যেটা হয় যে আপনার এরকম ইনিশিয়ালি আমরা যা যা শিখবো সেখানে হচ্ছে আমাদের এই তিনটা ফাইল হলেই আপাতত এনাফ। হুম, সো index.html, ইমেজেস আর হচ্ছে সিএসএস ফোল্ডার। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? ওকে। তো এবার আমরা যেটা করব, যাদের হচ্ছে ইনস্টল হয়ে গেছে লাইভ সার্ভারটা, সরি ভিজুয়াল স্টুডিওটা, সেটা হচ্ছে আমরা ওপেন করব। তো এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে আমরা ওপেন ফোল্ডার, ঠিক আছে? এখান থেকে অলওয়েজ হচ্ছে আপনি প্রজেক্ট ফোল্ডার পুরোটাকে হচ্ছে ওপেন করলে আপনি সবগুলো ফাইলকে একসাথে অ্যাক্সেস করতে পারবেন। জিনিসটা কিভাবে? যেমন হচ্ছে জাস্ট এখানে ফাইলে যাবেন, সেখান থেকে ওপেন ফাইল না ওপেন ফোল্ডারে যেতে হবে। সো ওপেন ফোল্ডারে ক্লিক করেন এবং সেখান থেকে হচ্ছে আপনি করব, আমি দেখাবো তো আস্তে আস্তে, যেটা যখন প্রয়োজন হবে তখনই সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো 3 days কোর্সের মধ্যে যাচ্ছে এবং আমার প্রজেক্ট ফোল্ডারের নাম কি ফার্স্ট ক্লাস। তো সেটাকে হচ্ছে আপনি আপনার ডিরেক্টরি থেকে পিসি থেকে হচ্ছে সিলেক্ট করে জাস্ট ওপেন ফোল্ডার করে দেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার সেই ফোল্ডারটা এই কোড এডিটরের মধ্যে হচ্ছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সো দেখেন এখানে আপনার যা যা আমি আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ছিল সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস এবং হচ্ছে ইমেজেস ফোল্ডার যেটা খালি, আর হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এখন আমরা এভাবে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টকে হচ্ছে আমাদের কোড এডিটরে ওপেন করি, দেন হচ্ছে আমাদের কোড স্টার্ট করতে হয়। এখন আরেকটা কথা হচ্ছে যে আপনার এখন স্টাইল গুলা কিভাবে লিখতে হয় বা হচ্ছে এইচটিএমএল ফাইলের কোড গুলা কিভাবে শুরু করতে হয়। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু হচ্ছে একটা স্ট্রাকচার থাকে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হচ্ছে সেই জিনিসগুলোকে মেনটেন করা লাগে। তো এইচটিএমএল যেটা আমরা কোড লিখবো তারও হচ্ছে একটা স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচারটা হয় আপনার ডক্টর এইচটিএমএল থেকে শুরু করে দেন ওভাবে। সো শর্টকাটে হচ্ছে জাস্ট যদি আপনি লিখতে চান, যেহেতু কোড ভিজুয়াল স্টুডিও আমরা ইউজ করতেছি, আপনি জাস্ট এখান থেকে HTML5টাকে হচ্ছে এখান থেকে দিয়ে জাস্ট ট্যাব প্রেস করলে দেখবেন যে হচ্ছে আপনার পুরো একটা ফরম্যাট অটোমেটিক্যালি হচ্ছে চলে আসে।
যদি আপনি এভাবে না চান আপনি কিন্তু জিনিসটাকে আবার মানে হাতে লিখেও করতে পারতেন, ঠিক আছে? তো তেমন কোনো সমস্যা নাই। তো আপনি এভাবেও লিখে লিখে করতে পারেন ডক টাইপ এইচটিএমএল, তারপর হচ্ছে আপনার এখানে এসে এইচটিএমএল স্টার্টিং, তারপর হচ্ছে এন্ডিং, সবকিছু দিয়ে হচ্ছে আপনি পুরো ফরম্যাটটাকে আনতে পারেন। তবে যেহেতু আমার হাতে সময় কম, সো আমরা একটু ফাস্টেই করবো। সো আমি আবার সবগুলো এক্সপ্লেন করবো, তাতে কোনো সমস্যা নেই। তো জাস্ট আপনি এইচটিএমএল লিখলে আপনাকে হচ্ছে রিকমেন্ড করবে হচ্ছে তিনটা জিনিস, এবং সেখান থেকে আপনি HTML5টাকে এন্টার প্রেস করলে আপনি হচ্ছে HTML একটা পুরো ফরম্যাট পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি পুরো ফরম্যাটের উপর বেস করে হচ্ছে আপনার পুরো HTML কোডিংটা তৈরি করতে হয়। প্রথম লাইন থেকে যদি আমি একটু ডিসক্রাইব করি আস্তে আস্তে, সেটা হচ্ছে প্রথমে যে লাইনটা আসে সেটা আসে কি ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ ডকুমেন্ট টাইপ বলে এটাকে। তো এটা হচ্ছে আমাদের ইউজ করা হয় হচ্ছে HTML5 যে ভার্সন আমরা ইউজ করতেছি, সো এটাকে মেনশন করার জন্য। এরপর আমাদের হচ্ছে HTML ট্যাগ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগেরই হচ্ছে কি আপনার স্টার্টিং এন্ড হচ্ছে এন্ডিং থাকে, সেগুলোকে বলি আমরা ডাবল ট্যাগ। হ্যাঁ, তারপর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে যে শুধুমাত্র স্টার্টিং থাকে, নো এন্ডিং, তো ওইটাকে আমরা আবার বলি হচ্ছে যে সিঙ্গেল ট্যাগ। দেখেন এখানে হচ্ছে HTML এর উপরে স্টার্ট আছে এবং হচ্ছে এন্ডিং আছে, এবং এন্ডিং গুলো হয় অলওয়েজ হচ্ছে আপনার হ্যাশট্যাগ দিয়ে। ধরেন আমি যদি এখানে একটু HTML লিখি, যে মানে কেমন হয়, প্রত্যেকটা কোড স্টার্ট করতে হয় হচ্ছে আপনার লেস দেন এন্ড হচ্ছে গ্রেটার দেন এর মধ্যে, এটাই হচ্ছে কোড। তো এমন কিছু কোড আছে যেগুলোর হচ্ছে স্টার্ট এন্ড হচ্ছে এন্ডিং থাকে। সো যেটা লিখে আপনি স্টার্ট করেন সেটা লিখে হচ্ছে আপনাকে এন্ডিং করতে হয়, বাট সামনে হচ্ছে কি করতে হয়, একটা স্ল্যাশ দিতে হয়। স্ল্যাশ মানে হচ্ছে কি এই কোডের হচ্ছে এখানে এন্ড। তো ঠিক সেম ভাবে এটাকে বলি আমরা হচ্ছে ডাবল ট্যাগের ডাবল ট্যাগ। সো HTML হচ্ছে আমাদের একটা ডাবল ট্যাগ, এবং সেটারও হচ্ছে একটা স্টার্টিং আছে এন্ড হচ্ছে নিচের দিকে আসলে আমরা একটা এন্ডিংও দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য আমি পুরোটাকে হাতে করে করি, তাহলে হচ্ছে আপনারা ভালো বুঝতে পারবেন যারা একদম নতুন আছেন। তো প্রথম লাইন হচ্ছে আমাদের ডক টাইপ HTML, এবং এটা ছোট হাতে বড় হাতের যেটাই দেন না কেন কোনো ম্যাটার করে না। তারপর যেটা হয় আমাদের পুরো HTML মানেই হচ্ছে আমরা পুরো ওয়েবসাইটটাকে আমরা শুরু করতে যাচ্ছি। তো সেখানে হচ্ছে আপনি লেস দেন গ্রেটার দেন দিয়ে আপনি হচ্ছে HTML লিখবেন, এবং সেটারই হচ্ছে আপনি আবার এন্ডিংটা লিখবেন HTML, এবং কি করব আমরা মাঝখানে স্ল্যাশ দিয়ে দেব, তার মানে কি আমার এটা শুরু মানে শেষ, এখান থেকে শুরু এন্ড হচ্ছে এখান থেকে শেষ, এবং আমার পুরো ওয়েবসাইটটা মানে হচ্ছে আমার পুরো HTML ট্যাগের মধ্যেই থাকবে, ঠিক আছে? সো এবার আসে হচ্ছে আমাদের HTML ট্যাগ আমরা নিয়ে নিলাম, মানে হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইট এবার হচ্ছে ডিজাইনের জন্য রেডি। বাট প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে যে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। আমরা যেমন হচ্ছে মানুষের যদি বলি, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুইটা পার্টই বলি, একটা হচ্ছে যে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। সো ওয়েবসাইটের হচ্ছে ঠিক সেম। আমাদের মানুষের হেড পার্ট গুলো যেটা কাজ করে, যে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা বুঝি যে তার চেহারা দেখে যে সে কে অ্যাকচুয়ালি, অর্থাৎ আমাকে চেনার জন্য বা হচ্ছে তার পরিচয় বহন করে হচ্ছে কি আমাদের ফেসটা, এবং সেটাকে আমরা বলি কি আমাদের এটা হচ্ছে ফেসটা হচ্ছে কি আমাদের হেডের একটা পার্ট। সো আমাদের HTML এর মধ্যে হচ্ছে একটা হেড পার্ট দরকার হয়, যেটা হচ্ছে কি আমার ওয়েবসাইটকে হচ্ছে চেনার জন্য হচ্ছে কাজ করে প্রথমেই। এটা হচ্ছে আমি প্রথম রিজন বলবো, আরো রিজন আছে। সো হচ্ছে আমি স্টার্টিং এন্ড হচ্ছে এন্ডিং দিচ্ছি। সো দেখেন এখান থেকে হচ্ছে আমার হেড, সরি, সো হেড ট্যাগ আমি নিলাম। সো হেডেরও হচ্ছে স্টার্ট এবং হচ্ছে এন্ডিং থাকে। যেটা বলছিলাম যে হেড কি করে, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা পরিচয় বহন করে, তাই তো? সো আমাদের পরিচয়টা কেমন থাকে, একটা নাম থাকে। সো আমার ওয়েবসাইট যেটা থাকে তারও কিন্তু একটা টাইটেল থাকে। তো টাইটেলকে কল করার জন্য হচ্ছে টাইটেল নামে একটা ট্যাগ আছে। তো জাস্ট আপনি টাইটেল লিখে এন্টার প্রেস করলেই দেখবেন যে হচ্ছে টাইটেলও স্টার্টিং এন্ড হচ্ছে এন্ডিং চলে আসে, এবং এখানে যা লিখবেন ভেতরে সেটাই হচ্ছে আপনার এই ওয়েবসাইটের জন্য টাইটেল। দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, এটা দিলাম হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের জন্য টাইটেল। আর কিন্তু হেডের মধ্যে আরেকটা পার্ট থাকে হেডের পরে, সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের বডি পার্ট, ঠিক আছে? তো যেটা হয় এইটুকু হচ্ছে পুরোটা আমার মানে ওয়েবসাইট, এবং HTML শুরু থেকে শেষ পর্যন্ত আমার হচ্ছে ওয়েবসাইটটাকে কভার করে HTML ট্যাগে। তারপর ওয়েবসাইটের মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। বডি পার্টের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যা দেখি, তো জাস্ট আমরা যদি একটু এখানে আসি বা যে কোনো ওয়েবসাইটে যদি আমরা যাই, প্রথমে এই যে পার্টটুকু যেটা দেখতেছি না, এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড লেখা আছে এবং সাথে কি একটা আইকনও আছে, এবং এখানে গেলে দেখা যাচ্ছে যে গুগল আমি সার্চ করছিলাম, গুগলের আইকন শো করতেছে। এখানে একটা এক্সেল শিট তৈরি করা, এখানে একটা নাম আছে, টাইটেল দেওয়া আছে, এবং এক্সেল শিটের একটা আইকনও দেওয়া আছে। ঠিক সেম এখানে হচ্ছে গুগল মিটের লেখা আছে একটা টাইটেল, এন্ড এখানে হচ্ছে একটা আইকন। দ্যাট মিনস এটা কিন্তু হচ্ছে আমার হেড পার্টের কাজটা করতেছে অ্যাকচুয়ালি, ফার্স্ট কাজ যেটা। হুম সো আমরা এখানে যেটা করব, আর এই যে পরবর্তীতে আমরা এই যে বারের নিচ থেকে এ পর্যন্ত যা দেখি, এইটুকু হচ্ছে আমার ওয়েবসাইটের একটা বডি পার্ট। অর্থাৎ আমরা কিন্তু মেইন স্টাইলটা বা হচ্ছে ডিজাইনটা শুরুই করে হচ্ছে এইখান থেকে, অর্থাৎ বডি থেকে হচ্ছে আমাদের কোড স্টার্ট হয়। আর হেডের মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল পরিচয়টা নিয়ে কথা বলি, তারপর আর কি কি দরকার আছে যখন আসবে আমি হচ্ছে তখন সেটাকে হচ্ছে এক্সপ্লেইন করব।
সবাই কি এই পর্যন্ত বুঝতেছেন একটা HTML কোড কিভাবে শুরু হয়, তারপর হচ্ছে হেড ট্যাগটা আর হচ্ছে বডি ট্যাগটা কেন? আমি এখনো তেমন কিছু করি নাই, জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে আপনার সামনে হচ্ছে আমি নাম বললাম মাত্র। বাট যারা একদম নতুন আছেন তারা বলেন এই জিনিসটাকে বুঝতে পারছেন কিনা, যে হেড মানে কোনটা আর হচ্ছে বডি পার্ট মানে কোনটা। আচ্ছা আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে যে আপনি প্রথমে যখন কোড স্টার্ট করবেন তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, লেস দেন গ্রেটার দেন, অর্থাৎ কোড লিখতে হলে অবশ্যই আপনাকে লেস দেন এন্ড হচ্ছে গ্রেটার দেন দিতে হয়। সো লেস দেন এন্ড গ্রেটার দেন দিলাম, তারপর হচ্ছে আপনাকে এক্সক্লামেশন সাইন লিখতে হয় হচ্ছে ডক টাইপ, দেন হচ্ছে আপনাকে লিখতে হচ্ছে স্পেস দিয়ে HTML। সো এটা আমি কেন লিখি, কারণ হচ্ছে আমার HTML5 ভার্সন মেনশন করার জন্য। এরপর হচ্ছে আমরা এখানে শুরু করি, ওয়েবসাইট শুরু করব। সো ওয়েবসাইট কোথায় থাকবে, HTML ট্যাগের মধ্যে থাকে টোটালটাই, অর্থাৎ একদম হেড থেকে শুরু করে বডি পর্যন্ত পুরোটাই হচ্ছে কভার করে রাখে HTML ট্যাগ। তো জাস্ট আমার প্রথম ট্যাগটা হবে হচ্ছে সেকেন্ড ট্যাগ, সেটা হচ্ছে HTML, এন্ড তারও হচ্ছে একটা এন্ডিং থাকতে হবে। সো জাস্ট স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি এখানে HTML ই লিখতেছি, ঠিক আছে। সো জাস্ট এই যে এখানে চলে আসছে HTML এবং মাঝখানে সামনে হচ্ছে স্ল্যাশ দেওয়া, দ্যাট মিন্স হচ্ছে এটা আমার HTML পুরো কভার, মানে আমার ওয়েবসাইটটা কভার করে রাখবে কে, সেই HTML ট্যাগের মধ্যেই থাকতে হবে। এরপর প্রত্যেকটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। সো হেড পার্ট কোনটা জাস্ট একটু এক্সপ্লেন করলাম একটু আগেই, যে দেখেন প্রথমেই আমাদের চেহারা যেটা করে, আমাদের ফেস যেটা করে, আমাদের পরিচয়টা ক্যারি করে। সো আমাদের ওয়েবসাইটেরও যে হেড পার্ট আছে সেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম এন্ড হচ্ছে তার একটা এরকম আইকন ইউজ করতে হয়, তাহলে কি করতে পারি আমরা ওয়েবসাইটকে সহজে খুঁজে বের করতে পারি। এখন যদি আমি বলি, বলেন তো আমার ফেসবুকের ট্যাব কোনটা, বলতে পারবেন না সবাই, কোনটা ফেসবুকের ট্যাব? প্রথম পার্টটাই কিন্তু হচ্ছে আমাদের কি, মানে প্রথম যে ট্যাবটা সেটাই হচ্ছে আমাদের ফেসবুকের ট্যাব। কিভাবে বুঝলাম, তার এখানে হচ্ছে কিছুক্ষণ পর একটা ফেসবুক লেখা আসে এবং কি তার একটা আইকন আছে। সো হেডের যেই কাজটা এখানে কিন্তু হচ্ছে হেডের মধ্যে আমরা টাইটেল এন্ড হচ্ছে আমরা ফেভিকন ইউজ করি। তো জাস্ট এখানে আমরা যেটা করব, প্রথমে একটা টাইটেল নিচ্ছি এবং সেখানে আমরা লিখবো যে হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। হুম, সরি আগে তো হচ্ছে হেড ট্যাগ নিতে হবে। সো হেড ট্যাগের ভিতরে হচ্ছে আপনাকে এই দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাসটা আমি লিখে দিলাম আপাতত। তারপর হচ্ছে হেডের পর আমাদের একটা বডি ট্যাগ লাগে, যেটা হচ্ছে কি আমরা বডি কন্টেন্ট গুলোকে হচ্ছে ক্যারি করে, এবং বডি আর আমাদের কোডের সব থেকে শেষ লাইন দুইটাই হয় হচ্ছে ট্যাগ হয় বডি এন্ড হচ্ছে HTML ট্যাগ। তো বডির ভিতরে হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটের বাকি যে কন্টেন্ট গুলো আমরা পড়ি বা দেখি সেগুলাই হচ্ছে এখানে থাকে। তো এইটুকু যে লিখলাম এইটুকু কি একটু দেখা যেতে পারে না? দেখা যেতে হলে আপনি হচ্ছে এইখানে একটা এক্সটেনশন আপনাকে ইনস্টল করতে হয় এই ভিজুয়াল স্টুডিওর মধ্যে। আপনি এইখানে ক্লিক করবেন এক্সটেনশন, এবং এখানে হচ্ছে লিখবেন হচ্ছে যে লাইভ সার্ভার। হুম, লাইভ সার্ভার নামে হচ্ছে আপনার একটা এখানে এক্সটেনশন থাকবে, জাস্ট হচ্ছে শুধু লাইভ লিখলে দেখবেন যে আসছে লাইভ সার্ভার 5.6.1। এই লাইভ সার্ভার এক্সটেনশনটাকে জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করবেন, সেটা ইনস্টল হয়ে যাবে এই যে এরকম। তো সেটা ইনস্টল যদি হয় তাহলে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে প্রিভিউতে দেখতে পারবেন। তো দেখেন আমি এখানে সেভ করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এখানে আমার গো লাইভ আছে। তো জাস্ট আমি গো লাইভে ক্লিক করতে পারি, তাহলে হচ্ছে আমি এই পেজটাকে আমি দেখতে পারবো আপাতত যতটুকু কাজ করলাম। দেখেন উপরে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। এখন আমি যদি আমি এই গুগল মিটে আছি, বাট আমাদের প্রজেক্ট কোনটা সেটাকে বোঝা যাইতেছে এখন? হুম, অবশ্যই বুঝতে পারতেছেন কোনটা, একদম লাস্টেরটা। তাহলে কিভাবে বুঝলাম আমরা, কারণ হচ্ছে যে ওই যে আমাদের হেড পার্ট এবং হেড কি করে আমাদের পরিচয়টা ক্যারি করে, ঠিক সেম ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনাকে টাইটেলটা লিখতে হয়, যে টাইটেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি বুঝতে পারবেন যে কোথায় আছে, ঠিক আছে। এটাকে বলি হচ্ছে আমরা টাইটেল। এরপর আহ, সবার এখানে হচ্ছে একটা করে আইকন আছে, আপনি চাইলে না এখানে একটা আইকন ইউজ করতে পারেন। যেমন আমাদের একটা গ্লোব আইকন আছে, বাট এটা কোনো আইকন মেনশন করে না, বলে যে জায়গাটা ফাঁকা। বাট নর্মালি যদি তাকান সব জায়গায় হচ্ছে একটা করে সুন্দর তাদের আইকন আছে। তো আমরা চাইলে একটা আইকন ইউজ করতে পারি না আমাদের জন্য আজকে। তো চলো আমরা হচ্ছে এখান থেকে লোগো পিএনজি নামে হচ্ছে একটু সার্চ করি, যে কোনো একটা লোগো আমরা এখান থেকে হচ্ছে নিয়ে যাই, যেন হচ্ছে আমরা ওটাকে ইউজ করতে পারি। ধরেন যে এই ল্যাম্বরগিনি যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে নিলাম। এন্ড হচ্ছে এটাকে সেভ করি, ফাইল সেভ এস। কোথায় সেভ করব সেটা হচ্ছে আমাদের লোকাল ডিস্ক, তারপর হচ্ছে আমাদের এই 3 ডেজ কোর্স, তার মধ্যে হচ্ছে ফার্স্ট ক্লাস, তার মধ্যে ইমেজের যে ফোল্ডারে সেই ফোল্ডারের মধ্যে হচ্ছে এটাকে আমি রাখবো। সো এটাকে নাম দিচ্ছি আমি লোগো, logo.png ক্যান নট বি শিওরলি। আচ্ছা দেখি অন্যটা একটা নেই। হুম,
এটাকে সেভ করে নিচ্ছি। আমি ছবি একটা ডাউনলোড করছি, যে কোনো একটা ছবি। সো এটার নাম দিতে হচ্ছে শুধুমাত্র লোগো নামে। কোথায় ডাউনলোড হচ্ছে? ডিরেক্টরি কি ঠিক আছে? হুম। তো একটা নামে হচ্ছে আমি ছবিগুলোকে নিয়ে নিলাম। আচ্ছা, আপনারা একটা কাজ করেন তো, আমি একটা এক্সেল শিট আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা হচ্ছে যারা আছেন এখানে সবাই হচ্ছে আপনাদের নাম আর হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে এখানে লিখে দেন, একজন একজন করে। সবার নিচে নিচে দিয়ে একজনের উপর আরেকজন ওভাররাইট করেন না, ঠিক আছে? সবাই একটু জলদি হচ্ছে এটাকে একটু করেন। আচ্ছা, হৃদয় ভাই বলছেন যে হচ্ছে বোঝালো তো 3টা ক্লাসে শুধু বিগিনারদের বোঝানোই যাবে। আচ্ছা, যেখানে যারা আছেন মোটা হচ্ছে আমি ছাড়া 31 জন আছেন, মানে 30 জন আছেন। সবাই হচ্ছে এইখানটাতে আপনারা হচ্ছে ফোন নাম, আপনাদের নাম আর হচ্ছে ফোন নাম্বারটা একটু লিখে দেন সবাই, ঠিক আছে? মানে অ্যাটেন্ডেন্স আপনাদের কে কে ক্লাস করছে সেটা যেন হচ্ছে আমাদের হাতে থাকে, ট্র্যাক করতে পারি। তো জাস্ট এখানে সবার নামটা আর হচ্ছে ফোন নাম্বারটা একটু দেন, নিচে নিচে রাখেন, একজনের উপর আরেকজন ওভাররাইট করেন না, ঠিক আছে? যেহেতু সবাই অ্যাট এ টাইম লিখবেন। আর হৃদয় ভাই বলছেন যে হচ্ছে শুধুমাত্র বিগিনারদের জন্য। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্ট যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিগিনারদের টার্গেট করেই করা, ঠিক আছে? এবং এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে যেটা হবে, একদম শুরু থেকে যারা আছে তারা যেন হচ্ছে কনফিডেন্ট থাকে যে না আমরা এই কাজটা করতে পারবো। সো তাদেরকে নিয়েই হচ্ছে মাথায় রেখে হচ্ছে আমাদের প্রজেক্টগুলো করতে হবে। যাই করি না কেন, অ্যাকচুয়ালি হচ্ছে যারা একদম জিরো লেভেল আছে তাদেরকেই হচ্ছে শেখানোটা। বুঝতে পারছেন হৃদয় ভাই? তবে চেষ্টা করবো হচ্ছে যতটুকু পারা যায় সবাইকে খুব ভালো করে নিয়ে যেতে হবে। আচ্ছা, যতটুকু যতটুকু হচ্ছে এতক্ষণ পর্যন্ত বললাম, এটুকু কি হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আমার কথা বুঝতে পারেন? এখানে লিখেন না, ইতে দেন, এক্সেল শিটে লেখেন। এই পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? আর এরকম কি কেউ মানে বললেন না তো যে আমার কথা অনেক ফাস্ট, বুঝতে সমস্যা হয়? এটা তো হচ্ছে মানে প্রায় সময় হচ্ছে দেখি যে বলে যে ভাই একটু আস্তে বলেন, স্লো বলেন। সবাই কি মানে নিতে পারতেছেন ফার্স্ট কথাটাও? কোনো সমস্যা হচ্ছে না তো? যদি না বুঝুন অবশ্যই হচ্ছে কোশ্চেন করবেন যে ভাই বুঝতে পারি নাই। আচ্ছা, সবার কি হয়েছে অলমোস্ট? আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে হৃদয় ভাই যেটা বলছেন এই সমস্যাটা শুধুমাত্র আমার ফার্স্ট ক্লাসেই হবে। কারণ হচ্ছে আপনার মনে হবে যে আমি খুব স্লোলি যাচ্ছি, কারণ স্লোলি যাওয়ার একটা রিজন আছে এখানে। যারা একদম নতুন তাদের বেসিকটা ধরতে হবে, যদি না ধরতে পারে তাহলে কিন্তু তারা সামনে যেতে পারবে না। আমি আজকের ক্লাসে যতটুকু দেখাবো এইটুকু তারা ইউটিউব দেখে করতে যায়, তাদের মিনিমাম হচ্ছে 3 থেকে 4 দিন করতে হবে। তারপর হচ্ছে তারা এইটুকু বুঝতে পারবে অ্যাকচুয়ালি। আর সেটা হচ্ছে আমি, হ্যাঁ, আজকে যা দেখাবো ওগুলো হচ্ছে তার দেখতে গেলে অনেক সময় লেগে যাবে এবং সে বুঝতেও নাও পারে। বুঝছেন? সো আমরা একটু সবাইকে একটু কোঅপারেট করি, ঠিক আছে? সমস্যা নেই তো হৃদয় ভাই? হৃদয় আহমেদ? আর সবাই হচ্ছে এখানে শিখতে আসছে, যে কিছু জানে না সে হচ্ছে একটা মনে আশা নিয়ে আসছে যে আমি এখান থেকে কিছু শিখে যাব। সো তাকে কিছু শেখানোটা উচিত, অবশ্যই। আচ্ছা, সবার কি হচ্ছে এখানে দেয়া ডান? এখানেও মাঝখানে অনেক ঘর ফাঁকা।
আর অনেকে হচ্ছে ফোন নাম্বার নাম লিখছেন বাট ফোন নাম্বার দেওয়া হয় নাই। শাহেদ রনি ভাই, যাদের দেওয়া ইনপুট দেওয়া শেষ হয়ে গেছে তারা এক্সেল শিটটা ছেড়ে দেন, বাকিদেরকে হচ্ছে লেখার একটু স্পেস দেন। ঠিক আছে, যাদের লেখা হয়ে গেছে বা ইনপুট দেওয়া শেষ তারা এখান থেকে এটাকে লিভ নিয়ে নেন, কেটে দেন, ক্রস করে দেন। যারা নতুন আসছেন তাদেরকে হচ্ছে আমি আবার লিঙ্কটা দিচ্ছি, আপনারা হচ্ছে এখানে ডক্সের মধ্যে আপনাদের নাম আর হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে লিখেন। এবার আবার ট্রাই করেন, এবং যাদের হয়ে গেছে তারা লিভ নিয়ে নেন সাথে সাথে, আর যাদের হয় না তারা হচ্ছে ফাঁকা ঘরগুলোতে হচ্ছে লিখে দেন। এখনো মনে হয় সবাই দেন নাই। টোটাল কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মাত্র 15 জন, অর্ধেকই হচ্ছে এখন পর্যন্ত দেয়া হয় নাই। এটা কিন্তু অ্যাটেন্ডেন্স শিট, তো অ্যাটেন্ডেন্স কিন্তু আপনাদের লাগবে। তো যারা দিতেছে না তারা কাইন্ডলি একটু দিয়ে ফেলেন। বুঝি নাই, আবার বলেন। এই যে আমি শিটটা হচ্ছে এখানে লিখে দিছি, মানে কমেন্টে দিছি, আপনি শিটটা ওপেন করলে আপনি হচ্ছে সেখানে অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন, আপনার নাম আর ফোন নাম্বারটা। ঠিক আছে, ওই শিটটা ওপেন করেন। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 3 জন বাড়ছে, বাকি। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা বলেন আর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দেন, আমি এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। সাবিকুন নাহার, আচ্ছা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, নাম্বারটা ফোন নাম্বারটা একটু বলেন নয়তো বা লিখে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু জলদি করেন। 016 8 829 17277, ওকে, ডান। ও আচ্ছা, ঠিক আছে। হুম, তারপর আর কার্ডটা হচ্ছে দিতে পারতেছেন না, জান্নাতুল আপু। আচ্ছা জান্নাতুল আপু, আপনার হচ্ছে ইয়াটা বলেন, ফোন নাম্বারটা হচ্ছে লিখে দেন, আমি হচ্ছে ওখানে আপনারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা লিখে দেন তাহলেই হবে। আচ্ছা কেমন হচ্ছে ক্লাস, আপনাদের কাছে কেমন লাগতেছে? বুঝতে পারতেছেন, ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে, কোনটা, যে যা মনে হয়, মানে আপনার যা ফিলটা হচ্ছে সেটাই বলেন। যারা আছেন অনেকেই তো আছেন, তো কার কেমন লাগতেছে জাস্ট একটু বলেন যে কেমন। 1 ঘন্টা আমরা কথা বললাম, 1 ঘন্টা ক্লাস করলাম, তো কেমন গেল 1টা ঘন্টা আপনার? আচ্ছা সবার তাহলে মোটামুটি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে তাই তো? যদি কেউ না দেওয়া হয় আপনারা হচ্ছে একটু কাইন্ডলি ওই এক্সেল শিটটাতে যে আপনার নাম আর হচ্ছে ফোন নাম্বারটা দিতে পারেন। জি আসতেছি, ওয়েট। ওকে,
সো আসেন এবার হচ্ছে আমরা যেটা করলাম, এখানে হচ্ছে আমরা একটা টাইটেল নিয়ে আসলাম, আর এই আইকনটাকে যদি আপনার সেট করতে হয় তাহলে হচ্ছে আপনি আরেকটা লিংকের থ্রুতে করতে পারেন, মানে হচ্ছে এখানে একটা লিংক ট্যাগ আছে সেই লিংকের মাধ্যমে, এবং সেটাই হচ্ছে আপনাকে হেডের মধ্যে দিতে হবে। তো আপনি জাস্ট যদি লিংক লিখে ট্যাব প্রেস করেন তাহলে হচ্ছে আপনি দেখবেন এখানে দুইটা কথা চলে আসছে, একটা হচ্ছে রিলেশন, তার ভিতরে একটা ভ্যালু আছে স্টাইল শিট, এবং আরেকটা হচ্ছে এইচরেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সটা মানে হচ্ছে আপনার এটা কোথা থেকে আসবে, রেফারেন্সটা কোথা থেকে অ্যাকচুয়ালি। সো লিঙ্কটা অ্যাকচুয়ালি হবে কি এখানে আর এই যে রিলেশন আর হচ্ছে এইচরেফ এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট, এবং এগুলাকে অ্যাকচুয়ালি যেটা বলি আমরা সেটা হচ্ছে এডিশনাল ডাটা বা হচ্ছে এডিশনাল ইনফো, কিছু যদি আমি অ্যাড করতে চাই কোনো ট্যাগের মধ্যে তখন হচ্ছে আমাকে এরকম টাইপস কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এবং এই অ্যাট্রিবিউট গুলো হয় হচ্ছে প্রি ডিফাইন্ড, অর্থাৎ এগুলো তৈরি করা, আপনি নিজের মন ইচ্ছে মতো এই অ্যাট্রিবিউট গুলাকে লিখতে পারবেন না, সেম ইজ ট্যাগ। সো যা কিছু আছে সবই কিন্তু হচ্ছে তৈরি করা জিনিসপত্র, আপনাকে হচ্ছে জাস্ট ওইগুলো সম্পর্কে জানতে হবে আর হচ্ছে ইউজেসটা বুঝতে হবে। তো লিংক হচ্ছে একটা ট্যাগ, এবং লিংক মানেই হচ্ছে যে কোনো কিছুর সাথে হচ্ছে কানেকশন তৈরি করা, এবং কানেকশনটা কি টাইপ কানেকশন হবে এবং কানেকশনটা কোত্থেকে আসবে সেটাই হচ্ছে মেনলি হচ্ছে রিলেশন আর হচ্ছে এইচরেফ এর কাজ, এবং এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউটের থ্রুতে এগুলো করতে হয়। এখন আমি হচ্ছে সেখানে একটা আইকন ইউজ করব, সো তার রিলেশনটা হবে কি স্টাইল শিটের পরিবর্তে আইকন, এবং এইচরেফ মানে হচ্ছে তার রেফারেন্সটা কোথায়, অ্যাকচুয়ালি তার রেফারেন্স হচ্ছে আমার ইমেজেস ফোল্ডার, তার ভেতরে হচ্ছে ছবিটা। তো আমি এখানে লিখবো হচ্ছে শুধুমাত্র হচ্ছে ইমেজেস, এবং স্ল্যাশ মানে হচ্ছে ভেতরে ঢোকা। সো স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি ফোল্ডারের ভেতরে গেলাম এবং সেখানে একটা ছবি আছে আমাদের, তো সেই ছবিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন এন্ড হচ্ছে সেভ করেন। আর লাইভ সার্ভারটা তো আমরা একটু আগে ইনস্টল করছি, তো জাস্ট আমরা যদি একটু উপর দিকে যাই দেখেন এখানে আমার আইকন বুঝতে পারছেন। সো এখানে দেখেন আমার আইকনটা কিন্তু চলে আসছে, কিছুই না, জাস্ট দুইটা লাইনের কোড করছি আমি, একটা হচ্ছে আমার টাইটেলের জন্য একটা কোড লিখছি, আর একটা হচ্ছে আমি ছবিটাকে আনার জন্য একটা লিংক কোড লিখছি। সো লিংকের কাজটা হচ্ছে যে কোনো কিছুর সাথে লিংক করা, মানে কি টাইপের লিংকিং হবে সেটা হচ্ছে রিলেশনের ভেতরে বলতে হয়, আর এইচরেফ হচ্ছে রেফারেন্স মানে হচ্ছে সেই লিংকটা কোথা থেকে আসবে অ্যাকচুয়ালি তার সোর্স কি, সেই সোর্সটাকে হচ্ছে এইচরেফ এর ভিতরে বলে দিতে হয়। সোর্সটা হচ্ছে আমার ইমেজেস ফোল্ডার, তার ভিতর যে ইমেজটা আমি দেখাতে চাই সেই ইমেজটা। জাস্ট সিম্পল, এটুকু কি সবাই বুঝতে পারছেন? হুম, জাস্ট একটা কোডের একটা হেডিং। লাইভ সার্ভার যদি আপনার ইনস্টল হয়ে থাকে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন লাইভ সার্ভারে ক্লিক করতে পারেন, নয়তোবা হচ্ছে যে এখানে পোর্টে গেলে নর্মালি এখানে হচ্ছে গো লাইভ অপশন থাকে, সো আপনি এখান থেকে গো লাইভ ক্লিক করলেও চলে যাবেন, আপনাকে প্রিভিউতে নিয়ে যাবে। সেম দুইটা চলে আসছে এবার আমার। সবাইকে কি আমি বুঝাতে পারছি? মানে নাম, এটার নাম তো হচ্ছে ফেভিকন, মানে আমরা নাম বলি ফ্যাব ফেভিকন না, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ফ্যাব আইকন। ঠিক আছে, দুইটা একসাথে বলে ফেল হচ্ছে ফেভিকন। এটাকে বলা হয় হচ্ছে ফেভিকন হিসেবে, বাট এটাকে লিঙ্ক করতে হয় হচ্ছে ঠিক সেম একই ভাবে। ঠিক আছে, ঠিক আছে, ফেভিকনটা জাস্ট নাম, বলে যে ফেভিকন বলি, যেমন লোগোকে বলা হয় লোগো, বাট সেটা তো একটা ছবি তাই না, তো এটাকে বলা হচ্ছে ফেভিকন বা হচ্ছে ফ্যাব আইকন। সবাইকে ক্লিয়ার এই পর্যন্ত? এখন কথা হচ্ছে হেড কি শুধু এই দুইটা কাজই করে, যে তার পরিচয় বহন করে, তার চেহারাটা প্রেজেন্ট করে আর তার নামটা প্রেজেন্ট করে, এইটুকুই কি আমাদের হেডের কাজ, নাকি আরো কিছু আছে বলেন তো? আমাদের মাথাকে শুধু আমাদের চেহারাটা আর হচ্ছে আমাদের নামটাই কি হচ্ছে বোঝায়, আর কিছু বোঝায় না? আমার বিহেভ কেমন হবে এবং হচ্ছে আমার মানে ব্রেইন অ্যাকচুয়ালি সেটাই তো আমার হেড। তো একটা ওয়েবসাইটের কিন্তু সবকিছুই কিন্তু মেনটেন হয় হচ্ছে হেড থেকে, জানেন? আমার ডিজাইন পার্ট বা হচ্ছে আমার যেই মানে আউটলুক, সেই আউটলুকটা হচ্ছে আমার বডি, বাট হচ্ছে আউটলুকটা কিরকম বিহেভ করবে, কেমন হবে না হবে, সবকিছু কিন্তু হ্যান্ডেল করে হচ্ছে হেড পার্ট থেকে অ্যাকচুয়ালি। সেটা কিভাবে? এখানে হচ্ছে যেটা করতে হয়, আপনি একটা HTML কোড লিখবেন বা যাই কিছু করবেন না কেন সেগুলো কিন্তু CSS করতে হবে। তারপর হচ্ছে সেখানে আপনাকে জাভাস্ক্রিপ্টের কোড করতে হবে, বিভিন্ন ধরনের আরো এক্সট্রা CSS ফাইল, এক্সট্রা জাভাস্ক্রিপ্টের ফাইল, এগুলো হচ্ছে কি আপনার দেখা যেতে পারে কি আপনার লিঙ্ক করাইতে হবে। এই যে যে একটা ওয়েবসাইটের এক্সট্রা যেই ফিচারগুলা বা যে কাজগুলা বা যা আমরা দেখি অ্যাকচুয়ালি সেগুলো আউটপুটটা অ্যাকচুয়ালি মেনটেন করে কে, হেড। যদি হেডের মধ্যে যদি আপনি ঠিকঠাক মতো সবকিছু লিঙ্কিংটাকে না করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স জিরো, খুবই লো হবে, খুবই পোর পারফরমেন্স দেখাবে। তো আমাদের হেড পার্ট কিন্তু শুধুই মাত্র তার পরিচয় নিয়ে কাজ করে না, এখানে কিন্তু হচ্ছে আরো কয়েকটা কাজ করে, সেটা হচ্ছে সে বিভিন্ন ধরনের ফাইল লিঙ্ক করে। হুম, বিভিন্ন ধরনের ফাইলকে হচ্ছে সে লিঙ্ক করে। প্রথম ফাইলটি যেটা লিঙ্ক করে সেটা হচ্ছে সিএসএস লিঙ্ক, অর্থাৎ হচ্ছে আমার রিলেশন ঠিক সেম এবার হবে কি স্টাইল শিট, মানে হচ্ছে আপনি স্টাইল করবেন
এবং সোর্সকে সিএসএস ফোল্ডার, তার ভেতরে হচ্ছে style.css। এবার আপনি যখন সিএসএস করবেন এই ফাইলের মধ্যে এখানে, তখন হচ্ছে কি করবে, সেটা এখান থেকে রিড করে নিয়ে যাবে কোথায়, হেড, এবং তখন আপনার আউটপুটে আসবে হচ্ছে সিএসএস সহ। যদি আপনি এখানে সিএসএস করলেন, সিএসএস লিখলেন, বাট এখানে যদি আপনি এটাকে লিংক না করেন তাহলে কিন্তু সেই সিএসএস পাবে না। তো হেডের কাজ হচ্ছে কি, মেইনলি অ্যাকচুয়ালি আপনার পরিচয় বহন করার পাশাপাশি সে হচ্ছে আপনার বিভিন্ন ফাইলের লিংক আপ গুলাকে হচ্ছে হ্যান্ডেল করবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমার হেডের পার্ট বা হচ্ছে হেড ট্যাগের কাজ অ্যাকচুয়ালি। আরো কিছু কাজ আছে, একদিনে বললে হচ্ছে আপনাদের কাছে একটু মানে বেশি মনে হতে পারে। বুঝছেন কিনা এই পর্যন্ত একটু বলেন। হুম, একটু কমেন্ট করেন সবাই। যারা একেবারে নতুন আছেন তারা একটু বেশি ভালো রেসপন্স করেন। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বডি পার্টের কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি। আমরা মেইনলি ওয়েবসাইটে যা দেখি বা হচ্ছে আমরা এই যে এইখানটাতে যা দেখি, এগুলো সবই হচ্ছে বডি কন্টেন্টের কাজ। অর্থাৎ বডি ট্যাগের ভেতর আপনি যা লিখবেন সেখানে আপনি তাই পাবেন। এবং আপনি এখানে ওয়েব ডিজাইন করতেছেন বা হচ্ছে এইচটিএমএল কোড লিখতেছেন, যা কিছু লিখতে হবে আপনাকে কিন্তু মানে ট্যাগের থ্রুতে করতে হবে। এবং ট্যাগ কোনগুলোকে বলে, যেগুলো হচ্ছে ট্যাগ লেস দেন গ্রেটার দেন এর মধ্যে যা লিখতে হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে যে ট্যাগ। সো আমাদের একটা সিঙ্গেল টেক্সটও যদি আপনি আউটপুটে আনতে চান সেটাও আপনাকে হচ্ছে একটা ট্যাগের থ্রুতে আনতে হয়, সেটা হচ্ছে এইচ। সেটা হতে পারে অনেক ধরনের ট্যাগ আছে, আপনি জাস্ট একটু গুগল করলে দেখতে পারো যে ট্যাগের অভাব নেই, প্রায় 114টার মতো ট্যাগ আছে। তো নর্মালি আমরা যেগুলো আমরা আমাদের চোখে পড়ে ওয়েবসাইটের মধ্যে খুব বড় ধরনের একটা হেডলাইন, তো হেডলাইন গুলোকে লেখার জন্য আপনাকে হচ্ছে H1 বা হচ্ছে হেডিং 1 নামে একটা ট্যাগ ইউজ করতে হয়। এবং এখানে আপনি কিছু একটা লিখেন দিস ইজ হেডিং ট্যাগ, ঠিক আছে? তাহলে দেখবেন যে হচ্ছে আউটপুটে গেলে আপনি হচ্ছে খুব বড় সাইজের হচ্ছে একটা ট্যাগ হচ্ছে আপনি দেখতে পারবেন। সেভ করলাম। সো দেখেন দিস ইজ হেডিং ট্যাগ, দেখতে পাচ্ছেন? তো আপনি যাই দেখি না কেন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে, বা এখানেই বলেন বা এখানেই বলেন বা ফেসবুকে বলেন বা যে কোনো ওয়েবসাইটে যাই কিছু দেখতেছেন সবকিছু আসছে কোত্থেকে, ট্যাগের থ্রুতে। সো এটা হচ্ছে আমার H1 ট্যাগ। তারপর এরকম ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ আছে 6 ধরনের H2। আপনি যদি এখানে লেখেন হচ্ছে দিস ইজ হেডিং 2, ঠিক আছে? জাস্ট এভাবে লিখেন তাহলে দেখবেন যে এটা একটু ছোট হয়ে গেছে। আমরা কিন্তু এই সাইজের টেক্সট গুলাই কিন্তু বেশি দেখি একটা ওয়েবসাইটের মধ্যে। সো H1 মিন্স হচ্ছে সেটা সব থেকে বড় ধরনের টেক্সট আপনাকে আউটপুট দিবে এবং সেটা হবে বোল্ড, অর্থাৎ হচ্ছে সেটা একটু মোটা হবে। H2 হলে সেটা আরেকটু ছোট হবে। এবং আমরা আরো যদি ছোট লিখতে চাই তাহলে হচ্ছে H3 আছে, জাস্ট এখানে বলেন দিস ইজ হেডিং হেডিং 3। তো জাস্ট আপনি যদি এখানে বলেন, শুধুমাত্র দেখেন এটা আরো বেশি ছোট হয়ে গেছে, তাই না? এইভাবে করতে করতে আপনার হচ্ছে H1 থেকে হচ্ছে H6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ কল করা যায়, এর বাইরে বা উপরে কোথাও আর যায় না। তো আপনি যদি বলেন দিস ইজ হেডিং 6, তো এবার জাস্ট একটু আউটপুটে গেলে দেখবেন যে এটা অনেক বেশি ছোট হয়ে গেছে। সো H1 বা হেডিং ট্যাগ হয় হচ্ছে আপনার 6টা। H1 থেকে শুরু করে H2, H3, H4, H5, H6 পর্যন্ত হচ্ছে আপনি হেডিং কল করতে পারবেন। এটা তো হচ্ছে আমরা নর্মালি দেখি যে হ্যাঁ এই ধরনের সাইজগুলো আসে। বাট এই যে যে প্যারাগ্রাফগুলো আমরা পড়ি বা কন্টেন্টগুলো যে পড়ি সেটা কোন ট্যাগের থ্রুতে আসে? প্যারাগ্রাফ অলওয়েজ হচ্ছে আপনার পি ট্যাগের থ্রুতে আসে, ঠিক আছে? আপনি বলেন এখানে পি ট্যাগ, ঠিক আছে? লেস দেন গ্রেটার দেন দুইটাই হচ্ছে কি ডাবল ট্যাগ এগুলা। তো আপনি এখানে যদি কোনো কন্টেন্ট দেন তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে আমি একটু লরেম লিখতেছি, লরেম হচ্ছে ডামি কন্টেন্ট। সো লরেম লিখে আমি জাস্ট এখানে যদি দিই 40, তাহলে হচ্ছে 40 ওয়ার্ডের হচ্ছে আমার একটা টেক্সটে জেনারেট করে দেয় অটোমেটিক। এগুলো হচ্ছে ডেমো কন্টেন্ট। সো এটাকে যদি আপনি একটু প্রিভিউতে যান তাহলে দেখবেন এই সাইজের লেখা। তার মানে কি, আমরা যখন কোনো কন্টেন্ট পড়ি বা যাই কিছু আমরা সার্চ করি, কোনো ব্লগ পড়ি, কোনো নিউজ পড়ি, আমরা কিন্তু এই সাইজের টেক্সট কিন্তু আমরা অলওয়েজ পড়ালেখা মানে পড়ি। আর শুধুমাত্র হেডলাইনটা আমরা এরকম মোটা দেখি। তার মানে আপনি এবার কোন ওয়েবসাইটে গেলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন লেখাটা কোন ট্যাগ ইউজ করা আছে। অবশ্যই যদি বড় দেখেন তাহলে অবশ্যই সেটা হেডিং ট্যাগ ইউজ করা। আর যদি দেখেন যে প্যারাগ্রাফ বা কন্টেন্ট আপনি পড়তেছেন সেগুলো কোন ট্যাগ, সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? এরকম অনেকগুলো ট্যাগ আছে, আমি জাস্ট ট্যাগ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিচ্ছি। এরপর ছবি আমরা দেখি অলওয়েজ, সে ওয়েবসাইট মানেই হচ্ছে এখানে কিছু না কিছু থাকবে, অর্থাৎ একটা ছবি হলেও থাকবে। তো ছবিগুলোকে আনার জন্য এখানে একটা ট্যাগ ইউজ করতে হয় যেটা নাম হচ্ছে আইএমজি ট্যাগ, ঠিক আছে? মানে হচ্ছে ইমেজের শর্ট ফর্ম। এবং তার ভেতরে এই যে যে দুইটা লেখা, এই দুইটা হচ্ছে কি আরো দুইটা অ্যাট্রিবিউট এক কথায়, বা হচ্ছে ইমেজ ট্যাগকে মডিফাই বা হচ্ছে এডিশনালি কিছু অ্যাড করার জন্য। এটা হচ্ছে নর্মালি ইমেজ ট্যাগ থাকতো এরকম, বাট তার ভেতরে হচ্ছে স্পেস দিয়ে এডিশনাল ডাটা বা হচ্ছে এডিশনাল ইনফো বা হচ্ছে অ্যাট্রিবিউট যেটাই আমরা বলি না কেন সেগুলো হচ্ছে এখানে অ্যাড করতে হয়।
সো পুরোটা নাম হচ্ছে গ্লোবালি অ্যাট্রিবিউটও বলা হয়। সো অ্যাট্রিবিউট গুলো কি কি, সেটা হচ্ছে যে এসআরসি মানে হচ্ছে কি সোর্স, এসআরসি একটা হচ্ছে সোর্স, আর একটা আমরা কি ছিল সেটা হচ্ছে এএলটি। দুইটার মিনিংটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা এবার বুঝবো। সো ইমেজ ট্যাগ দিলে আপনি ইমেজ ট্যাগ দেওয়া মাত্রই যে ইমেজ শো করবে তা কিন্তু না। দেখেন আমি ইমেজ ট্যাগ দিছি বাট শো করবে না। আমি H1 দিছি বাট আমি যদি ভিতরে কন্টেন্ট না দিতাম বা লেখাগুলো না লিখতাম তাহলে কি কোনো আউটপুট আসতো? কোনো আউটপুট আসতো না। ঠিক সেম ভাবে আপনি ইমেজ ট্যাগকে কল করলেন বাট তার ভেতরে কোন ইমেজটা শো করবে সেটা যদি আপনি না বলেন তাহলে কিন্তু কোনো আউটপুটই আসবে না। তো আপনার সোর্স থেকে হচ্ছে বলতে হবে যে কোন ইমেজটাকে আপনি চান। আপনার ইমেজেস ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আপনি চাচ্ছেন প্রিন্ট করাইতে বা হচ্ছে ভিউতে আনতে। সো কি বলবেন আপনার সোর্সকে ইমেজেস ফোল্ডার, স্ল্যাশ মানে হচ্ছে ফোল্ডারের ভেতরে যাওয়া, এবং ধরেন যে আমি এই ইমেজটাকে হচ্ছে এখানে প্রিভিউতে দেখতে চাচ্ছি। তো জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, একটু গেলেই দেখেন ইমেজটা চলে আসছে, বিশাল ইমেজ। অ্যাকচুয়ালি ইমেজের সাইজটাই হচ্ছে এমন, কিন্তু এই ইমেজের সাইজটাকে কন্ট্রোল করা যাওয়া উচিত না? হুম। সো ইমেজ আনতে হলে আপনাকে হচ্ছে অবশ্যই ইমেজ ট্যাগটাকে ইউজ করতে হবে, এবং ইমেজ ট্যাগটাকে আপনি আবার পরবর্তীতে হ্যান্ডেল করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। সো একটা ইমেজে কিন্তু চলে আসছে। ওই যে একটু আগে বললাম না অ্যাট্রিবিউটের কথা, সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে রিলেশন একটা অ্যাট্রিবিউট, href একটা অ্যাট্রিবিউট, এবং এগুলো হচ্ছে প্রি ডিফাইন এবং বা প্রি বিল্ড যাই বলেন না কেন, এগুলো আপনি মন ইচ্ছা মতো দিতে পারবেন না, অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝে শুনে দিতে হবে। সো আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে কি উইথ অ্যাট্রিবিউট। ঠিক আছে, উইথ মানে হচ্ছে লেফট থেকে রাইট, অর্থাৎ হচ্ছে প্রশস্ত। তো প্রশস্ত কতটুকু হবে, আমি বলেছি যে 100 পিক্সেল। জাস্ট বলে দিয়ে আমি জাস্ট যদি এখানে আসি, দেখেন আমার পুরো ইমেজটা 100 পিক্সেল উইথ নিয়ে হচ্ছে সেটা থাকবে। সো আপনি কিন্তু এখান থেকে ইমেজের উইডথটাকেও কিন্তু হ্যান্ডেল করতে পারবো, তাই না? তো সবই জাস্ট কিন্তু আপনি এখানে পুট লিখবেন আর ওইখানে হচ্ছে আপনার আউটপুট চলে আসবে। আমি এবার দিলাম 400 পিক্সেল, এখানে আসেন দেখেন ইমেজটা 400 পিক্সেল সাইজে হচ্ছে বড় হয়ে গেছে। সবাই কি বুঝতেছি আমরা কোথায় কোন হেডার ইউজ করতে হয়? সেটা হচ্ছে আপনি যখন কাজ করুন আস্তে আস্তে বুঝে যাবেন। মোটা বড় টেক্সটের জন্য হেডিং গুলা ইউজ করতে হয়, আর প্যারাগ্রাফ লিখতে গেলে হচ্ছে পি ইউজ করতে হয়। সবাই কি এই পর্যন্ত বুঝলেন ইমেজটাকে আউটপুট আনা পর্যন্ত? যারা একটু জানেন এগুলো আপনাদের জানা আছে তারা একটু কষ্ট করে আজকের ক্লাসটা ধৈর্য ধরেন, কালকে হচ্ছে আমরা খুব ভালোভাবে করতে পারবো, কারণ এই বেসিক যদি আমি না বুঝতে, যারা নতুন আছে তাদের এই কোর্সটা পুরোটাই হচ্ছে বিফলে যাবে। হুম। কেউ এটা নিয়ে মাইন্ড করে না যে ভাইয়া স্বপ্ন একদম পুরো এত ভেঙে ভেঙে দেখাইতেছে কেন। ওই হেডিং ট্যাগের কথাই তো বললাম। হ্যাঁ, অল্টার বুঝাইতেছি। ঠিক আছে, যারা একটু এখানে অ্যাডভান্সে আছেন বা একটু ভালো আগে থেকেই জানেন তারা প্লিজ মাইন্ড করেন না। এতটুকু না দেখালে তারা কিছুই বুঝবে না সামনে, এটা আপনিও খুব ভালো করেই জানেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কালকে হচ্ছে হ্যাঁ প্রজেক্টে ঢুকে যাব। ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা এখানে হচ্ছে আম, একটা ইমেজকে নিয়ে আসলাম উইথ দিয়ে, আর এই যে যে অল্টারটা হচ্ছে মানে অল্টারনেটিভ। অল্টারনেটিভ আপনি যদি বলেন এখানে হচ্ছে যে লোগো, তাহলে কি হবে অ্যাকচুয়ালি কোনো কিছুই দেখা যাবে না, মানে কোনো কিছুই নাই। কিন্তু যদি এটার দেওয়াটার মানে হচ্ছে কি দুইটা রিজন, একটা রিজন হচ্ছে যে সামহাউ যদি আপনার ছবিটা এখানে শো না করে, অর্থাৎ হয়তোবা লোড নিতে পারে নাই, নয়তোবা হচ্ছে আপনার এখানে যেটা হবে যে ইমেজের নাম ভুল করছে কেউ লিখতে যায়, হ্যাঁ, বা হচ্ছে যে কলিং এর সময় তার ইমেজের নাম ভুল হয়ে গেছে, আমি এখান থেকে এগুলো একটু সরাই দিলাম, ইমেজের নাম ভুল দিলাম। তো যখন আমার এর ভুল হবে তখন দেখবেন এখানে হচ্ছে একটা ব্রোকেন ইমেজ দেখা যাবে এবং সাথে কি একটা লোগো লেখা থাকবে, যেটা হচ্ছে আপনি অল্টার ট্যাগের মধ্যে দিলেন অ্যাকচুয়ালি। এটা ইউজ করা হয় এই জন্য যে আপনার যদি কোথাও কোনো ইমেজ মিসিং যায় বা যদি ব্রাউজার রিড করতে না পারে বা আউটপুটে না আসে, যেন হচ্ছে এই ধরনের একটা ইরর সেখানে হচ্ছে দেখায়। তো দ্যাটস ওয়াই হচ্ছে সেখানে হচ্ছে অল্টারনেটিভলি কিছু একটা বলে দিতে হয়, যেই ইমেজ যে সেই ইমেজের নাম বলে দিতে হয়। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এসইওর জন্য, আমরা ওয়েবসাইটগুলোকে যখন কমপ্লিট করি তখন হচ্ছে ইমেজগুলোকে এসইও করার জন্য অল্টারনেটিভে হচ্ছে আপনাকে হচ্ছে একটা কিওয়ার্ড পাঠাইতে হয়, মেইন কিওয়ার্ড যেটা হয়। এটা অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের, বাট আমি যেটা এখন বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যদি আপনার সামহাউ ইমেজ যদি লোড না হয় তখন হচ্ছে এই লোগো লেখাটা শো করবে, যে বুঝাবে আপনাকে এখানে লোগো মিসিং। বুঝা ঠিক আছে? তো আমি হচ্ছে ইমেজটাকে যদি আবার এক্সাক্ট যে ইমেজটা আছে সেটাই যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখবেন অল্টারটা আর দেখাই যাবে না, নাই, আমার ইমেজ ঠিকঠাক মতো শো করতেছে। সো দ্যাটস ওয়াই অল্টার ট্যাগে কি দিলাম সেটা আর দেখা যাবে না। সবাইকে বুঝতে পারছি অল্টারটাও? হুম, ক্লিয়ার সবাই? বুঝতেছেন আপনারা?
রাসেল ভাই, আনিকা আপু, তারপর হচ্ছে ভি রিভিউ, বোরহানউদ্দিন ভাই, হৃদয় আহমেদ, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু, জয়নব খাতুন আপু, সবাইকে বুঝতেছেন? ক্লিয়ার? মাহফুজ ভাই, মারজান হাসান, মাসুম বিল্লাহ ভাই, সবাই ক্লিয়ার? মানে ভালো লাগতেছে নাকি বোরিং? মজা পাচ্ছেন অ্যাকচুয়ালি? আর বেশি মজা পাবেন হচ্ছে কালকের ক্লাসে, আর সব থেকে বেশি মজা পাবেন হচ্ছে থার্ড ক্লাসে। জানেন এটা? কারণ হচ্ছে কি, এখানে যারা একদম পুরো নতুন আছেন তাদের যে সমস্যাটা হচ্ছে যে সবকিছু নতুন দেখতেছেন, বাট কি বুঝতেছেন কি বুঝতেছেন না হয়তো বা আপনি নিজে সেভাবে হয়তো বা মানে আজকে আপনার জন্য এই জিনিসগুলো খুব কঠিন লাগতেছে, বাট বাসায় যদি একটু প্র্যাকটিস করেন দেখবেন যেগুলো হচ্ছে একেবারে পানি ভাতের মতো সোজা। ঠিক আছে? এরপর আপনার প্রত্যেকটা ক্লাসই যখন হচ্ছে সামনের দিকে আগাবে ততই বেশি হচ্ছে আপনার ক্লাস বেশি ইজি থেকে আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। যেমন আজকে যা দেখবেন আজকে এটাই আজকে আপনার জন্য কঠিন, বাট আপনি যখন এটাকে বাসায় প্র্যাকটিস করে ফেলবেন তখন আর সেটা নাই। আবার নেক্সট ক্লাসে কালকে আমরা যেটা দেখবো সেটা আবার অনেকের কাছে কঠিন লাগবে, বাট যখন সেটা আবার বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন থার্ড ক্লাসে যে আগের দুই ক্লাসেরটা আপনার কাছে কিছুই না। আবার থার্ড ক্লাসে যেটা দেখবেন সেটা হচ্ছে ওই দিনের জন্যই কঠিন, বাসায় প্র্যাকটিস করবেন ওই দিনেরটাও আপনার তখন ইজি হয়ে যাবে। আর কোর্সের মধ্যে আমি এটাই বলি সব থেকে বেশি যে আপনাদের আম, সামনের দিনগুলোতে শুধু কাজ ইজি থেকে ইজি হবে, আপনি অনেক অ্যাডভান্স কাজ করবেন বাট সেখানে হবে কি অনেক বেশি ইজি লাগবে আপনার কাছে। এখন যেমন জানেন কম বা হচ্ছে ওইভাবে শেখা হয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে খুব অল্প কথা বলে খুব বেশি ভারী মনে হচ্ছে। তখন যখন আস্তে আস্তে ডে বাই ডে আপনি গ্রো করবেন এবং হচ্ছে ভারী ভারী জিনিস নেওয়া হচ্ছে শুরু করবেন, তখন দেখবেন যে আপনি আজকে যেগুলোর জন্য সাফার করতেছেন একটা সময় এগুলোর জন্য আপনি হাসবেন, বলবো যে কি আমি এত কঠিন মনে করছিলাম একটা সময়, শুরুই করলাম না, বা কত ভয় পাইছিলাম। এই জিনিসগুলো কাজ করবে আপনাদের অলওয়েজ যদি করেন। ওকে, সো এইটুকু যে করছি আপনারা এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে হচ্ছে এখন পর্যন্ত আমাকে করতে পারেন। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই হচ্ছে সিএসএস এর প্র্যাকটিসে। ঠিক আছে, আমরা হচ্ছে এবার সিএসএস নিয়ে কথা বলি যে আসলে সিএসএস টা কি অ্যাকচুয়ালি। আচ্ছা, তার আগে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি জাস্ট 2 মিনিট একটা ব্রেক দিচ্ছি। ঠিক আছে, মানে ব্রেক না, আপনারা থাকেন। ঠিক আছে, আমি একটু আসতেছি 2টা মিনিট।
সবাই কি আছেন? ওকে, চলেন আমরা হচ্ছে এবার সিএসএস শেখা শুরু করি। তো এই যে দেখেন, আমরা যখন হচ্ছে এইচটিএমএল করি তখন তার আউটপুট গুলা কেমন হয়, সেগুলোর আউটপুট হয় হচ্ছে যে এরকম নর্মাল, ঠিক আছে, ব্ল্যাক কালার, তারপর হচ্ছে এরকম যা কিছু থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, আর কিছুই থাকবে না, ঠিক আছে। বাট আমাদের ওয়েবসাইট গুলো তেমন হয় না। আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কত কিছু দেখি, তার কোনো আইডিয়া আছে আপনাদের? অবশ্যই আপনারা দেখেন, জানেন, আইডিয়া আছে যে বিভিন্ন কালারের টেক্সট, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ইমেজ, ঠিক আছে, অনেক কিছুই তো দেখি। সেগুলো কিভাবে হয় অ্যাকচুয়ালি? তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লেআউট সিস্টেম, তো সবই হচ্ছে হয় হচ্ছে সিএসএস এর থ্রুতে, ঠিক আছে। আমাদের হচ্ছে এখানে সেই সিএসএস দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তো সিএসএস অ্যাকচুয়ালি হয় হচ্ছে তিনটা টাইপে হচ্ছে সিএসএস কে লেখা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএস বা এক্সটার্নাল সিএসএস যেটা আমরা লিখি। তো সিএসএস কয়ভাবে, আমি জাস্ট একটু সিম্পলি জাস্ট অল্প কথায় হচ্ছে ব্রিফ করব যে সিএসএস কিভাবে লিখে। তো প্রথম হয় যেটা, সেটা হচ্ছে যে ইনলাইন, ঠিক আছে। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারনাল, ঠিক আছে। থার্ড যেটা হয় সেটা হচ্ছে যে এক্সটার্নাল। তিনটা টাইপের হচ্ছে আপনি সিএসএস লিখতে পারেন, কোনোটাই ভুল না, ঠিক আছে। কিন্তু সেখান থেকে যে কোনো একটা হয়তো বা ইউজ করা বেশি হয়, এবং তারও রিজন আছে, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। সো কোড আপনি করবেন, যে কোডটা যদি আপনি পরবর্তীতে রিড করতে না পারেন, বা হচ্ছে আরেকজনকে দেওয়ার পর সে যদি সেই কোড থেকে তেমন কোনো মানে ভুল যদি থাকে, সেই গুলোকে যদি সে খুঁজেই না পায় সলভ করার মতো, বা আপনি কোড লিখছেন সেই কোডগুলোকে সে ভালো করে পড়তেই পারে না, হ্যাঁ, এত হজবরল করলেন, সেটা কিন্তু হবে না। তো কোড থাকতে হয় অনেক ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেন হচ্ছে অন্য কেউ আপনার কোডে যখন হচ্ছে হাত দিবে কাজ করার জন্য, তখন সে যেন সবকিছু 100% বুঝতে পারে। এবং এই কোড স্ট্রাকচারটা যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স খুব ভালো দেয়। তো ইনলাইন যেটা হয় সেটা হচ্ছে কি, আমরা নিজেরাই বুঝতে পারতেছি যে ইনলাইন অর্থই মানে হচ্ছে ইনলাইন মানে লাইনের মধ্যে। লাইনের মধ্যে যদি আপনাকে সিএসএস লিখতে হয়, সেটা কিভাবে লিখতে হয়? আমরা একটু আগে বলছিলাম না, একটা অ্যাট্রিবিউট কথা উচ্চারণ করছিলাম, যেটা হয় কি যে আপনার ট্যাগের মধ্যে এক্সট্রা কিছু হচ্ছে ভ্যালু অ্যাড করে। তো আপনার যখন সিএসএস করতে যাবেন, তখন আপনাকে হচ্ছে একটা স্টাইল নামের অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এবং তার ভিতরে হচ্ছে আপনি সিএসএস লিখতে পারেন। কিভাবে সিএসএস লিখে অ্যাকচুয়ালি? সিএসএস মানেই হচ্ছে কি, আপনার কালার কম্বিনেশন, বিভিন্ন ধরনের ডিজাইন মডিউল এরকম। সো আপনি ধরেন এই যে যে দিস ইজ হেডিং ট্যাগ বা H1টাকে কালার করতে চান, সো আপনি কি লিখবেন? কালার, তারপর হচ্ছে কোলন দিয়ে আপনি হচ্ছে কালারটাকে বলে দেন হচ্ছে সাপোজ রেড, ঠিক আছে, এবং সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দেন। তো আপনি যদি একটু প্রিভিউতে যান, যে দেখবেন যে হচ্ছে H1 লেখাটা হচ্ছে রেড কালার হয়ে গেছে। সিএসএস, দিস ইজ কল্ড সিএসএস। এক কথা বলতে গেলে আমাদের HTML পার্টটা হচ্ছে যে একটা আম, শুধুমাত্র স্কেলিটন টাইপ, ঠিক আছে, এবং পুরো জিনিসটাই হচ্ছে জাস্ট গঠন তৈরি করে। আর সিএসএস হচ্ছে তার পুরো আউটলুক বা হচ্ছে তার যে ডিজাইন স্ট্রাকচারটা, হ্যাঁ, বা ডেকোরেশন, সেটাই হচ্ছে কাজ করে সিএসএস। এবং সিএসএসটা ফুল মিনিং হচ্ছে একটু পরে বলতেছি, বাট অ্যাকচুয়ালি সিএসএসটা কি, কিভাবে কাজ করে, সেটা কি একটু বুঝতে পারছেন? জাস্ট আপনি একটু গুগলেও গেলে সিএসএস ভার্সেস এইচটিএমএল ভার্সেস সিএসএস লিখে সার্চ করলে, তাহলে দেখবেন যে হচ্ছে যে মজার কিছু জিনিস আছে এক্সাম্পল হিসেবে। সো ইমেজেসে যদি যান, তাহলে দেখবেন যে এরকম স্কেলিটন। হুম। তো যেটা হয় যে আমরা বলছিলাম যে আমাদের এইচটিএমএল পুরোটা হয়, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আমাদের একটা এইচটিএমএল, হেড হচ্ছে আমাদের হেড ট্যাগ, যেটা হচ্ছে আমাদের পরিচয়, আর হচ্ছে কি আমাদের ব্রেইনটাকে কন্ট্রোল করার, বডি হচ্ছে আমাদের ওয়েবসাইটের পুরো কন্ট্রোল, মানে যা আমরা ভিউতে দেখি অ্যাকচুয়ালি। আর আমাদের সিএসএস যখন আমরা দেই, তখন হচ্ছে একটা কমপ্লিট রূপে হচ্ছে চলে আসে। বাট নর্মালি যদি আপনি এইচটিএমএল করেন, তখন হচ্ছে কি সেটা জাস্ট স্ট্রাকচার বা হচ্ছে একটা লেআউট, ব্ল্যাক এন্ড হোয়াইট মুড থাকে। তো সেটাকে কালার কম্বিনেশন থেকে শুরু করে যাই কিছু করবেন, তারপর হচ্ছে সেটা একটা কমপ্লিট ওয়েবসাইট আসবে। অর্থাৎ সেখানে কিন্তু এইচটিএমএল উইথ সিএসএস দিয়ে আপনি একটা কমপ্লিট ডিজাইন পাবেন। তো সিএসএস টা অ্যাকচুয়ালি কি করে, এবার কি ক্লিয়ার? হুম। আই থিঙ্ক এটা সবাই জানেন, সবাই বোঝেন। তো আমি এখানে যেটা লিখলাম সেটাকে বলা হয় হচ্ছে কি ইনলাইন সিএসএস। অর্থাৎ আপনি যখন কোনো লাইনের মধ্যে সিএসএস করতে যাবেন, সেটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। এবং তখন আপনাকে অবশ্যই এই স্টাইল অ্যাট্রিবিউট, তার ভিতরে কালার দিয়ে হচ্ছে বলতে পারেন। তারপরে কলম দিয়ে আপনি সেটাকে ক্লোজ করবেন। তারপর বলতে পারেন যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ মানে হচ্ছে টেক্সটের সাইজ, বললেন যে ওখানে প্রায় 60 পিক্সেল যদি বলেন, তাহলে দেখবেন যে লেখাটা আরো বেশি বড় হয়ে গেছে এখানকার। দেখতে পাচ্ছেন আগের তুলনায় বড় না এবার? সো এভাবে হচ্ছে আউটপুট চেঞ্জ হয় সিএসএস এর থ্রুতে। তো এটা গেল হচ্ছে একটা স্টাইল বা একটা মেথড, যেটাকে আমরা বলি হচ্ছে যে ইনলাইন সিএসএস।
অর্থাৎ লাইনের মধ্যে। আরেকটা আছে আমাদের ইন্টারনাল। ইন্টারনাল মানে হচ্ছে অন্তর্বর্তী, অর্থাৎ আমি যে ফাইলে কাজ করতেছি অর্থাৎ index.html ফাইল, এই ফাইলেরই কোনো এক জায়গায় হচ্ছে কি করতে হবে, আমাকে সিএসএস টা করতে হয় এবং সেটাকে বলা হয় কি ইন্টারনাল সিএসএস। এবং সেটা লিখতে হয় হচ্ছে হেড ট্যাগের মধ্যে। ওই যে একটু আগে বললাম না যে হেড শুধুমাত্র পরিচয় বহন করে না, সেখানে আসলে আরো অনেক কিছুর কাজ আছে, ব্রেইনের কাজ আছে, অনেক লিঙ্কিং এর কাজ আছে। তো হেডের মধ্যে হচ্ছে আপনি স্টাইল করতে পারেন। সেটা কিভাবে? জাস্ট হচ্ছে একটা স্টাইল ট্যাগ হচ্ছে এখানে আপনি কল করবেন, ঠিক আছে, এবং তার মধ্যে আপনি হচ্ছে কোনটাকে সিএসএস করতে চান সেটাকে কল করবেন। সাপোজ আমি এবার হচ্ছে আমি স্টাইলের মধ্যে লিখবো, বাট আমি হচ্ছে ধরেন পি এর কালারটা হচ্ছে আমি, বা প্যারাগ্রাফের কালারটাকে হচ্ছে আমি ব্লু করতে চাই। তাহলে কি করব, এখানে আপনি প্রথমে লিখবেন পি, মানে যেটাকে আপনি চাচ্ছেন, তারপর ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট, তারপর সেখানে আপনি এসে বলেন যে হচ্ছে কালার। এবার এটার কালার বলেন যে হচ্ছে ব্লু, ঠিক আছে। তার ফন্ট সাইজ দেন, হ্যাঁ ফন্ট সাইজ মানে হচ্ছে তার টেক্সটের সাইজটা আমি দিচ্ছি এখানে 100 পিক্সেল প্যারাগ্রাফেরই, ঠিক আছে। তারপরও তার একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে লিখবেন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, সেখানে আপনি বলেন যে হচ্ছে বার্লিউড। তো জাস্ট এরকম কালার আমি কল করে দিলাম। জাস্ট যেটাকে আপনি লিখতে চান সেটাকে আপনি লিখবেন, সাথে ব্র্যাকেট দিয়ে তার সিএসএস প্রপার্টি গুলা লিখবেন, সিএসএস গুলা লিখবেন জাস্ট। এখানে একটু আসেন প্রিভিউতে দেখেন আমার প্যারাগ্রাফ গুলা 100 পিক্সেল মতো সাইজের বড় হয়ে গেছে, কালার হয়ে গেছে ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। এটাই হচ্ছে সিএসএস। এটা জাস্ট হচ্ছে সিম্পল, জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি, বাট বুঝতেছেন কিনা বলেন। হুম। এবার যদি ধরেন আমি চাচ্ছি যে আমার এই যে S6 যেটা আছে সেটাকে আমি সিএসএস করব, তাহলে কি করব? এটা তো হচ্ছে পি এর এই পর্যন্ত সিএসএস, তাহলে হচ্ছে তার নিচে আসেন, সেখানে এসে S6 কে কল করেন, ঠিক আছে। তারপর H6 এর জন্য আপনি কালার দেন আলাদা করে, ধরেন যে ওর জন্য কালার দিলাম এটা। তারপর হচ্ছে তার ফন্ট সাইজ আমি বাড়াই দিব। তো ফন্ট সাইজ দিচ্ছি এখান থেকে ধরেন হচ্ছে প্রায় 30 পিক্সেল। তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন যে এখান থেকে আমি হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ক্রিমসন কালার। তো এটা হচ্ছে কার জন্য? H6 কে। তো যখন যাকে দরকার তখন হচ্ছে আপনি এভাবে কল করবেন। এটাকে বলা হয় সিলেক্টর, তারপর ব্র্যাকেট দিতে হয়, এটাকে বলা হয় সিএসএস আর প্রপার্টি, আর এটাকে বলতে হয় হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তিনটার হচ্ছে তিনটা নাম। এই পাশে আমরা লেফট সাইডে যেটা লিখি সেটাকে বলা হয় প্রপার্টি, এবং যা আমরা চাই সেটাকে বলা হয় হচ্ছে কি ভ্যালু, যেটা আমরা দিই। তো এবার যদি আপনি এখানে আসেন, তো দেখেন এবার এই যে H6 কালারটা দেখেন আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন। সো কালারটা এখানে আমি চেঞ্জ করে হোয়াইট কালার দিতে পারি, তাহলে হচ্ছে ভালো বোঝা যাবে। তো জাস্ট হোয়াইট দিচ্ছি, সেভ করেন, যে দেখেন বড় হয়ে গেছে অনেক বেশি, ব্যাকগ্রাউন্ড কালারও পাচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইনলি সিএসএস, এবং এটা জাস্ট বুঝাইলাম, বাট সিএসএস এর আরো অনেক কিছু আছে, সবকিছু মিলে একটা কমপ্লিট ওয়েবসাইট হয়। সবাইকে ক্লিয়ার কিনা বলেন আমাকে একটু। একদম ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, আমাদের বাদ আছে কোনটা তাহলে? সিএসএস শেখা, এক্সটার্নালটা শেখা। বাট এখানে যদি একটু দেখেন, আপনি সাপোজ এরকম একটা প্রজেক্ট করবেন যেটার মধ্যে হচ্ছে প্রায় HTML এর কোডই হচ্ছে আপনাকে লিখতে হবে প্রায় 2000-3000 এর মতো, মিনিমাম তো 1500 লাইন তো হবেই, ঠিক আছে। 1500 লাইনের কোড যদি হয় আপনার একটা প্রজেক্টে, এবং সেই 1500 লাইনের প্রজেক্টের জন্য সিএসএস লিখতে হবে ধরেন যে প্রায় আরো 1000, তাহলে টোটাল আপনার পুরো এই ফাইলটা কত বড় হইতেছে? প্রায় 1500 বা 2500 লাইনের কোড হয়ে যাবে তখন। তখন কি একটু ঝামেলা হয়ে যাবে না? এত বড় ফাইল তো লোড হইতেও তো একটা টাইম নেবে, নাকি? তো যে জন্য করতে হয় কি, আমরা style.css এর মধ্যে কাজ করি, আমরা হচ্ছে নরমালি এই ইনলাইনটাও তেমন একটা ইউজ করা হয় না, এক্সটার্নালও তেমন একটা ইউজ করা হয় না। আমরা সবসময় ইউজ করি হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে বহির্ভূত, অর্থাৎ আলাদাভাবে আমরা একটি স্টাইল ফাইল তৈরি করি ডট সিএসএস দিয়ে, এবং সেইখানেই হচ্ছে আমরা মেইনলি সিএসএস গুলাকে করি। তো এই যে যে আমরা স্টাইল ডট একটা সিএসএস ফাইল আগে তৈরি করে রাখছিলাম, এই সিএসএস টুকু লিখতে হবে কোথায় জানেন? ওইখানটাতে কাট করি, এবং এখানে এসে এটাকে লিখে দিই। আর এখানে স্টাইল ট্যাগ দিতে হয়েছে, বাট ওইখানে দিতে হয় না, কারণ ওইটা ফাইলটাই হচ্ছে সিএসএস ফাইল। তো আমরা কি করলাম দেখেন, আমি অনেকগুলা লাইন কিন্তু হচ্ছে আমি কমাই ফেললাম। জাস্ট এখানে আপনি কি করে দিবেন, লিঙ্ক করে দেবেন স্টাইল ডট সিএসএস টাকে, তাহলে কি করবে আমাদের ব্রাউজার 1 2 3 4 করে হচ্ছে লাইনগুলোকে পড়বে, পড়ে পড়ে হচ্ছে সে 6 নাম্বার লাইনে সে পাবে কে স্টাইল ডট সিএসএস কে, এবং ডিরেক্টরি যদি ঠিক থাকে সে চলে আসবে এখানে, এখানে সে সিএসএস গুলাকে পড়বে, তারপর হচ্ছে সে পরের লাইনে যাবে, এবং যেখানে যার যার সিএসএস দরকার তাকে হচ্ছে সেই সেই সিএসএস সে হচ্ছে ডেলিভার করবে।
তো জাস্ট স্টিল নাও কিন্তু আমি সেম কাজটাই কিন্তু দেখতে পারবো। আমি সিএসএস লিখলাম কোথায় এবার আলাদা একটা ফাইলে, এতে করে কি হলো আমার স্টাইল ডটের মধ্যে অর্থাৎ ইন্ডেক্স ফাইলের মধ্যে যেই কোডগুলো আমি বেশি বা এক্সট্রা ছিল সেগুলোকে আমি রিমুভ করে আরেকটা ফাইলে মেনটেন করতেছি। তাহলে কি হচ্ছে, শুধু এইচটিএমএল ফাইলে এইচটিএমএল কোড, সিএসএস ফাইলে শুধুই মাত্র সিএসএস। আপনি একই ফাইলের মধ্যে যদি স্টাইল আর হচ্ছে মানে সিএসএস আর হচ্ছে যদি এইচটিএমএল কোড লিখেন তাহলে ফাইলটা অনেক বেশি বড় হবে, দেখতে গার্বেজ লাগবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা স্টাইল আলাদা এইচটিএমএল আলাদা রাখি। ঠিক আছে, জাস্ট কি করি তাদের মধ্যে আমরা লিঙ্কিংটা করে দিই। বোঝা গেছে? ধরেন এবার হচ্ছে আপনি h2 এর একটা কিছু চেঞ্জ করতে চাবেন, তাহলে কোথায় চেঞ্জ করব আমরা? style.css এ সেখানে যাব, নিচে যাব, h2 কল করব। h2 এর জন্য কি কি চাচ্ছি? h2 এর জন্য কালার চাচ্ছি ধরেন অ্যাকোয়া কালার, তারপর হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে সাপোজ ধরেন এটা দিলাম। তারপর হচ্ছে সরি ফন্ট সাইজ দিচ্ছি এখান থেকে, হুম ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে ধরেন 200 পিক্সেল। ঠিক আছে, জাস্ট আমরা সেভ যদি করি তাহলে দেখবো যে আমার h2, h2 এর জন্য কালার অ্যাকোয়া, ফন্ট সাইজ 200, ব্যাকগ্রাউন্ড কালার এটা। সবাইকে বুঝছি আমরা এই পর্যন্ত? সিএসএস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কালার কম্বিনেশন তো আমরা মানে এভাবে দিব না। আমাদের আমরা যখন হচ্ছে ডিজাইন পুরোটা স্টার্ট করব তখন আমাদের সামনে হচ্ছে একটা ডিজাইন থাকে, আমরা সেটা দেখে দেখে হচ্ছে সেখান থেকে কালার চুজ করে সেই টেক্সট গুলোকে নিয়ে হচ্ছে আমরা ডিজাইন করি। আমরা তো নর্মালি ওভাবে করি না। কালার কম্বিনেশন নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ অলরেডি সেগুলো ডিজাইন করা থাকে পিএসডি ফাইল নয়তো বা ফিগমা ফাইল নয়তো বা এক্সডি ফাইল, তো আমরা সেগুলোতে হচ্ছে দেখে দেখে আমরা এইচটিএমএল কনভার্ট করি। তো কালার টালার যা আছে আমরা সব ওইখান থেকে আমরা ম্যানেজ করে ফেলি বা ওইখানটা দেখে দেখে আমরা করি। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? যারা একদম নতুন আপনারা বলেন, আপনাদের রিভিউটা হচ্ছে আমি নিতে চাচ্ছি, যা যেভাবে বুঝাইতেছি সেভাবে কি আপনারা কি কমফোর্ট ফিল করতেছেন কিনা? হুম, যারা একদম নতুন আছেন তারা একটু বলেন কেমন লাগতেছে আপনাদের, আপনারা কি বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি? মানে এই 3টা দিন যদি আপনি কন্টিনিউ করেন আপনি কি কনফিডেন্ট যে আমি আপনাদেরকে কিছু শেখাতে পারবো বলে মনে হয়? বা কেমন লাগতেছে অ্যাকচুয়ালি আমার ক্লাসটা? এটা মানে আমাকে খুশি করার জন্য বললেন না, ঠিক আছে? অনেস্ট রিভিউ দিবেন, আর তাতে আমি কোনো কিছু মনে করবো না। কারণ হচ্ছে কি আপনি 3টা দিন আমি আপনাদের জন্য 2 ঘন্টা করে 6 ঘন্টা সময় দিচ্ছি, এই 2 ঘন্টাতে আমি চাই এই 6 ঘন্টায় যেন হচ্ছে আপনি এমন কিছু শিখেন যেন হচ্ছে আপনি সেটাতে কিছুটা হলো বেনিফিটেড হন। ঠিক আছে? সো আমি কখনোই হচ্ছে আমার এন্ড থেকে চিন্তা করব না যে আম, কিছু একটা বলে ছেড়ে দিলাম, ঠিক আছে ফ্রি তো, বাট এটা আমি কখনোই করি না। ঠিক আছে, ইভেন আমি যে কোনো সময়ে আমি এই কাজটা কখনোই করি না যে হচ্ছে যে জাস্ট হালকার উপর ঝাপসা দিয়ে দিলাম। আমার সবসময় টার্গেট থাকে একদম যে হচ্ছে ক্লাসে সব থেকে কম পারে, আমার টার্গেট থাকে আমার তাকে বোঝাইতে হবে। ঠিক আছে, সে যদি বোঝে তার মানে আমি সাকসেস, যে না আমি যে বোঝে না তাকে আমি বুঝাইতে পারছি। সো সে যদি আমাকে এমনও বলে যে ভাই আপনার কথার স্পিড অনেক বেশি বা হচ্ছে আপনি ভাই এভাবে না, আমি বুঝতেছি না, তাহলে হচ্ছে তার জায়গাটাকে আমি ফেস করে বা তার জায়গা থেকে আমি দাঁড়ায় হচ্ছে তার জন্য হচ্ছে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যেন হচ্ছে সে বোঝে। ঠিক আছে, সো আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে এখনো বুঝতে কষ্ট হচ্ছে, বাট আমাকে একটু বলবেন যে ভাইয়া আমি বুঝতে কষ্ট হচ্ছে, আমি অবশ্যই আপনার জন্য আবার রিপিট করব। রোহান ভাই, এইটুকু শিখতে আপনার 5 থেকে 7 দিন লাগছিল? আপনারা কাজের সময় যদি হচ্ছে কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই হচ্ছে গ্রুপে পোস্ট করেন, আমাকে মেনশন করেন, আমি রিপ্লাই করবো না কমেন্টে, বা হচ্ছে আমাকে ডিরেক্ট আমাকে ফেসবুকে নক দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
এবার আসলে আপনাদেরকে তাহলে সবার যেহেতু ভালোই লাগতেছে এবং সবাই যেহেতু ভালো বুঝতেছেন, আপনাদেরকে এবার মজার একটা কাজ শেখাই। পিপিটি টাইপ বলতে কি বুঝাইছেন? একটু এক্সপ্লেইন করেন। ডট পিপিটি। ও আচ্ছা আচ্ছা, পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট দিয়ে করাইলে যেটা হতো যে মানে গল্প বেশি হইতো, কাজ দেখানো যেত কম। ঠিক আছে, কারণ ওইটাতে আমি জাস্ট আপনাদের দেখাতে পারবো ওভারভিউ, আপনারা দেখবেন ওয়াও। ঠিক আছে, কিন্তু ওইখানে বুঝাইয়া বুঝাইয়া আসতে আমার কোডিং এ স্টার্ট করতে করতে অনেক সময় চলে যেত। সো কোডটা দেখা হচ্ছে সব থেকে বেশি এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, হয়তো একটু বেনিফিটেড হইতেন বেশি, তবে ওইটা আমার কখনো মেনটেন করা লাগে না, কারণ হচ্ছে মেন্টরিং করতেছি প্রায় আজকে 1.5 বছরের উপরে সময়। সো এখানে যেটা হয় যে প্রত্যেকটা ক্লাস যখন স্টার্ট হয়, আমি জিনিসটাকে শুরু করি একদম জিরো থেকে, এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ একটার পর একটা একটার পর একটা হচ্ছে আমি দেখাই। তো যেটা হয় যে আপনি যদি আমার ক্লাসগুলো এমনভাবে সাজানো থাকে, সেটা হচ্ছে যে যেমন আজকে আমি যা দেখাইতেছি সেগুলো হচ্ছে আপনি কালকে যে এটার ইউজটা খুব ভালো পাবেন। ঠিক আছে, মানে কালকে আপনাকে আমাকে এই জিনিসগুলো আর বুঝাইতে হবে না, আমি এমন ভাবে হচ্ছে প্রত্যেকটা ক্লাসকে প্রায়োরিটি দিই। এতে করে যেটা হয় যে সবাই একই টাইমে হচ্ছে একটা মানে ফ্লোতে হচ্ছে সবাই থাকতে পারে। এমন না যে হচ্ছে আজকে এটা দেখাইছি কালকে ওইটা দেখাবো, কালকে পরশুদিন ওইটা দেখাবো, মানে এক এক জায়গা থেকে জাম্প করাটা একদমই ঠিক না। কারণ হচ্ছে আপনি যখন কিছু শিখবেন, আপনি যদি সিকোয়েন্স ওয়াইজ শিখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য জিনিসটা বেটার। এবং আই থিঙ্ক আমি এটাই হচ্ছে সব থেকে বেশি প্রেফার করি, যে হচ্ছে সবাইকে আমি সিকোয়েন্স অনুযায়ী শেখানোর জন্য। সো যেটা দেখা যায় কি, আমি আজকে আপনাদেরকে যা দেখাইছি এইগুলা হচ্ছে আমি একদিন এত কিছু দেখাই না। নর্মালি যেটা হয় যে আমাদের যে ফুল স্ট্যাক 6 মাসের কোর্স, আমি এই ফার্স্ট ক্লাসে শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে আমি এইচটিএমএল এর ট্যাগ নিয়েই কথা বলতাম, আমি সিএসএস তো যেতামই না। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাসটা হতোই শুধুমাত্র হচ্ছে আপনাদের ট্যাগের নারী নক্ষত্র, একদম পুরো মানে ট্যাগের পোস্টমর্টেম এক কথা বলতে গেলে। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মানে সময় কমের কারণে হচ্ছে আমি ওই জায়গাগুলোতে আমি যেতে পারি নাই। ঠিক আছে, যেহেতু 3টা দিন, 3 দিনের মধ্যে হচ্ছে আপনাকে মিনিমাম একটা লেভেল পর্যন্ত হচ্ছে নিয়ে যাওয়াটা হচ্ছে টার্গেট। সো হ্যাঁ, আমি অবশ্যই জিরো লেভেল থেকে বললাম না যে হচ্ছে ক্লাসে যে সব থেকে কম পারে আমি, আমার টার্গেট হচ্ছে সে। হুম। হ্যাঁ, ওটা নাই কি আর করার, ঠিক আছে, প্রেজেন্টেশন স্লাইড নাই। তো যেটা হয় যে আমি আমার ক্লাসে সব স্টুডেন্টকে বলে দেই, আপনি যদি একটা ক্লাস মিস করেন আপনি রিকভার করার কিছুটা চান্স পাবেন, বাট আপনি যদি 2টা ক্লাস মিস করেন আপনি কোর্স থেকে ড্রপ আউট হয়ে যাবেন। ডিরেক্ট কথা একদম। আপনি যদি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি কখনো হচ্ছে মানে আমার কোর্স করেন, আপনাকে হচ্ছে রেগুলার হচ্ছে ক্লাস থাকতে হবে এবং হচ্ছে রেগুলার অ্যাসাইনমেন্ট করতে হবে। যদি আপনি না করেন আপনার জন্য আমার কিছুই করা থাকবে না। ঠিক আছে, কারণ আমার ক্লাসগুলো সাজানো এমন হয় আপনার মাঝখানে একটা ক্লাস মিস যাওয়া মানে হচ্ছে ওই ক্লাসটা আপনি রিকভার করার জন্য এক্সট্রা একটা প্রেশার হয়ে যাওয়া। যখন হচ্ছে 2টা হয়ে যাবে তখন দেখবেন যে আরো প্রেশার। এবং আমার যে 2টা ক্লাস যে আপনি মিস করছেন এবং থার্ড নাম্বার যে ক্লাস আমি যা দেখাচ্ছি সেখানে আপনি হাঁ করে তাকায় থাকবেন শুধুমাত্র, কারণ আমার ক্লাসগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। ঠিক আছে, ইম্পর্টেন্ট নোটস করার জন্য উম, আপাতত আমি নোটস ছাড়া আর কথা বলবো না, কারণ হচ্ছে আপনারা জাস্ট আমি ভিডিও তো দিচ্ছি। সো ভিডিওটা দেখলেই তো আপনার কাছে পুরো নোটটাই তো থেকে যাচ্ছে। সো ওইটুকু রাখার আপাতত কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট ক্লাসে বোঝাইতে ফোকাস করেন, আর হচ্ছে বাসায় তো ভিডিও যাচ্ছে সেখানে আপনি এটাগুলোকে প্র্যাকটিস করেন। নোটটা কখন প্রয়োজন, আপনি একটা মানে এমন একটা ক্লাস করতেছেন যেখানে হচ্ছে রেকর্ডার আপনি পাবেন না, বা কোনো আফটার ক্লাস আপনি তেমন কোনো রিসোর্স পাচ্ছেন না, তখন যেটা হবে যে আম, আপনার কিছু নোট আপনি একটা খাতা কলম নিচ্ছেন, মেন্টর যা বলতেছে সেগুলোতে টুকে রাখতেছেন, বাসায় যেন হচ্ছে সেগুলো আপনি আবার একটু প্রিভিউ করতে পারেন। বাট আমি তো আপনাদেরকে পুরো ভিডিওটাই দিয়ে দিব, তো সেক্ষেত্রে তো প্রয়োজন হয় না। ইভেন 6 মাসের ক্লাসও আমি বলি না কাউকে নোট রাখতে। তারপরও সবাই আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে। এবং আপনারা যদি হচ্ছে আম, একটু কমিউনিটিতে যান, ওইখানে গেলে হচ্ছে আমার স্টুডেন্টদের কাজ দেখলে মানে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তাদের কোর্স এখনো শেষ হয় নাই, শেষ কি তাদের 3 ভাগের 1 ভাগও শেষ হয়নি, কিন্তু তাদের কাজ দেখলে এখনই মনে করেন যে আপনারা ভাববেন যে না জানি কোন প্রফেশনাল একজন কাজ করছে। যদি একটু সময় থাকে আপনারা জাস্ট একটু কমিউনিটিতে যান, আমার নাম লিখে সার্চ করবেন, তারা হচ্ছে আমাকে মেনশন করে দেয় যেহেতু। হ্যাঁ, ওই কমিউনিটিতে যে আমার নাম লিখে সার্চ করবেন দেখবেন যে হচ্ছে আমার স্টুডেন্টের কিছু কাজ আছে।
ও আপনি হচ্ছে আরেকজনের রেকমেন্ডেশনে আসছেন। সাইব ভাই তো মারাত্মক লেভেলের কাজ করতেছে এখন, অনেক ইমপ্রুভমেন্ট অল্প কয়েকদিনেই। তো যদি হচ্ছে মানে আমার হাতে আপনারা পড়েন, আমি এইটুকু আপনাদেরকে 100% কনফিডেন্স দিতে পারি, আপনি যদি ক্লাস করেন, আপনি যদি অ্যাসাইনমেন্ট করেন, আপনি আফটার কোর্স আপনি একজন মানে প্রফেশনাল কাজ করার মানুষ হয়ে বের হবেন। এবং প্রত্যেকটা ক্লাসের পরে হচ্ছে যেটা হয় যে আমার একটা করে টপিক শেষ হয়, একটা করে এক্সাম নেই। এটা নেওয়াটার একটাই রিজন, কারণ হচ্ছে আপনি যা শিখতেছেন আমি ক্লাস ভিডিও দিয়ে দিই, তখন হচ্ছে যে আম, আপনি ক্লাস ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতেছেন, দ্যাট মিনস আপনি কপি করতেছেন, এমনটাও হতে পারে। বাট এর জন্য হচ্ছে যখন অনেকগুলা ক্লাস হয়ে যায়, 4-5টা ক্লাস, অনেকগুলা ক্লাস হয়ে যায়, তখন আমি একটা এক্সাম নিয়ে নিই। তো এতদিন ধরে যা শিখছে সেগুলোর একটা ইমপ্লিমেন্টেশন, তো সেখানে বোঝা যায় কে কতটুকু করছে, এবং সেখানে আমি কোনো রকমের হেল্প করি না। মানে আমার হাতে যদি পড়ে তাহলে আমি একদম শেখা ছেড়া দিব, যদি সে আমার সাথে থাকে। বুঝতে পারছেন? তো চলেন আমরা হচ্ছে এবার কিছু একটা করি। আমরা তো হচ্ছে HTML দেখলাম এবং হচ্ছে কিভাবে CSS করতে হয় সেই জিনিসটাও দেখলাম। কিন্তু একটা কোশ্চেন আমাকে কেউ করেন নাই, যেটা হচ্ছে যে ভাইয়া এখানে যদি আমার ওয়েবসাইটের মধ্যে আপনি তো হচ্ছে এখানে সাপোজ কি নিয়ে করছেন, H6 কে CSS করছেন, H2 কে CSS করছেন, আমার ওয়েবসাইটে যদি আরো H2 থাকে সেগুলো কি ঠিক সেম ভাবেই হবে? ধরেন আমি এখান থেকে হচ্ছে H2 টাকে হচ্ছে কপি করে আরো 2-3 বার লিখলাম, ঠিক আছে? তো দেখেন সেই H2 গুলোও কিন্তু হচ্ছে ঠিক সেম CSS টা পেয়ে যাচ্ছে, বাট এটা তো হওয়া উচিত না। আপনার ওয়েবসাইটের মধ্যে H2 ট্যাগটা অনেকবার ইউজ হতেই পারে, বাট একবার CSS করার কারণে সবগুলো যদি CSS পেয়ে যায় সেটা কি সম্ভব? আপনারাই বলেন। হুম? একটা ওয়েবসাইটের তো আর একবার H2 বা হচ্ছে একবার H1 বা একবার প্যারাগ্রাফ ট্যাগ ইউজ হবে না, মাল্টিপল টাইম হতে পারে, অনেক বেশি ইউজ হতে পারে। তো তখন কি হবে? আপনি যদি এভাবে CSS করেন তখন তো হচ্ছে আপনি একবার কল করছেন H2 এর জন্য, লিখছেন আপনি CSS একবার, বাট আপনি যতবার H2 HTML কল করছেন ঠিক ততবারই হচ্ছে আপনার আউটপুটে ওই CSS টা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে থার্ডটা। তো এটা একটা প্রবলেম না? কথা বলেন না কেন? এখন কি করা যায় তাহলে, সমাধান কি কেউ একটু বলেন তো, জানা থাকলে কি সমাধান হইতে পারে? জিনিসটা হয় এমন, এখানে 3টা H2 কল করা মানে হচ্ছে কি এখানে আপনি 3বার কল করছেন, বাট তাদের জন্য CSS করছেন আপনি একবার। এখানে যেটা হয় যে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি একই ক্লাসে 3 জন আছেন বা 4 জন আছেন, সবারই নাম হচ্ছে একই। যেমন আমি আমার ক্লাসে যদি বলি, আমার ক্লাসে সোহাগ ছিল হচ্ছে 3 জন, ঠিক আছে? বাট একজন সোহাগকে ডাক দিলে আরেকজন সোহাগ চলে যেত, বা 3 জনই একসাথে আর চলে আসতো। কেউ যদি মেনশন না করতো যে কোন সোহাগটা, যদি মেনশন না করতো, তখন দেখা যেত কি যে এট এ টাইম আমরা 3 জনেই যাইতাম কেউ ডাকার পরে। হ্যাঁ, সো এটা কিন্তু হয় এবং এটা কিন্তু স্বাভাবিক। বাট এই সমস্যাটা কিন্তু এড়ানোর জন্য আমাদেরকে কিন্তু যেটা হয় যে একটা স্পেশালাইজেশন থাকে বা হচ্ছে একটা নিক নেম থাকতো অলওয়েজ, তাই না? তো সেই নিক নেমটাকে আমরা হচ্ছে এখানে অ্যাড করতে হবে, প্রত্যেকটার জন্য একটা করে নিক নেম দিতে হবে যদি আপনি সবাইকে আলাদা আলাদা করে রাখতে চান। সবাই S2, বাট সবাইকে আলাদা আলাদা একটা যদি নিক নেম থাকে তাহলে হচ্ছে সবাইকে আপনি কল করা ইজি, তাই না? নিকনেম ধরে আপনি তখন ডাকতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে ওরকম। সো আমার এখানে S2 আছে, সো নিকনেমটা কিভাবে দিতে হয়, এটার ভেতরে ক্লাস লিখতে হয়, ক্লাস নেম, যেটাকে আমরা বলি হচ্ছে যে ক্লাস নেম। এখানেও হচ্ছে আপনি আরেকটা নিকনেম দেওয়ার জন্য হচ্ছে আপনি একটা ক্লাস নেম দিতে পারেন, এখানেও হচ্ছে একটা ক্লাস দিতে পারেন। এবং সবার জন্য নাম যদি আপনি আলাদা ধরেন, ধরেন যে তার জন্য দিচ্ছেন হচ্ছে যে ফার্স্ট, নিকনেম যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তারপর এখানে বলেন যে হচ্ছে সেকেন্ড, তারপর এখানে বলেন যে হচ্ছে যে থার্ড। তবে তার কিছু রুলস আছে। সো এবার আমরা কি করব, 3টার জন্য 3 রকমের CSS চাইলে আমি আর তাদেরকে মেইন যে S2 সেই S2 ধরে আর কল করব না, তাদেরকে এবার আমি কল করব হচ্ছে CSS এ শুধু তাদের মাত্র এই ক্লাস নেম ধরে, যেটাকে আমরা একটু আগে নিক নেম বলছিলাম। অ্যাকচুয়ালি নিক নেমটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। তো আপনি যদি প্রথম S2 কে হচ্ছে ডিজাইন করতে চান তাহলে আপনি কল করবেন ফার্স্ট কে। তো জাস্ট এখানে আসেন, এখানে বলবেন যে হচ্ছে যে ফার্স্ট। তো আমি S2 এর জন্য এটুকু কেটে দিচ্ছি। তো কথা হচ্ছে যে এইখানে আপনি যে ফার্স্টটা লিখলেন, এই ফার্স্টটা অ্যাকচুয়ালি কোনো ট্যাগও না, কোনো কিছুই না, ঠিক আছে? বাট এটা তো হচ্ছে ব্রাউজার রিডও করতে পারবেন না। এটা যেহেতু হচ্ছে ক্লাস নেম, সো এটার আগে অবশ্যই হচ্ছে আপনাকে একটা ডট দিতে হয়, ঠিক আছে? তাহলে বোঝা যায় এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? এরপর আপনি ফার্স্টের জন্য হচ্ছে আপনি CSS করেন, বলেন যে হচ্ছে কালার রেড, ফন্ট সাইজ বলেন যে হচ্ছে যে 50 পিক্সেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার বলেন যে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ ব্ল্যাক, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্টের জন্য। আমি যদি এবার কল করি তাহলে দেখেন শুধুমাত্র আমার H2 প্রথমটাই শুধুমাত্র আমার কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ফন্ট সাইজ 50 পিক্সেল পাইছে, বাট আদার যে দুইটা ক্লাস ছিল মানে H2
এটাও এস টু এটাও এস টু, এই দুইটা কিন্তু পায় নাই। তার মানে কি আপনি তাদেরকে আলাদা একটা ক্লাস নেম কল করে তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারেন ইন্ডিভিজুয়ালি, এবং সিএসএসও করতে পারেন ইন্ডিভিজুয়ালি। এবার যদি আপনি ঠিক সেম ভাবে আপনি সেকেন্ড অর্থাৎ হচ্ছে পরের যে এস টু আছে সেটাকে যদি আপনি সিএসএস করতে চান তাহলে কল করবেন কি তার যে ক্লাস নামটা আপনি দিচ্ছেন সেটাকে। তো সেকেন্ডকে আপনি কপি করেন এন্ড হচ্ছে এখানে এসে ডট দিয়ে কল করতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা সিএসএস সরি ক্লাস, এই জন্য। তো ধরেন এখানে আপনি কালার দিচ্ছেন হচ্ছে যে সাপোজ ইয়েলো, ঠিক আছে, তারও হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন আপনি, সাপোজ ধরেন যে ব্ল্যাক কালার দিলাম, ঠিক আছে, এবং ফন্ট সাইজ তার এখানে দিচ্ছি হচ্ছে সাপোজ আমি 100 পিক্সেল, ঠিক আছে। তো জাস্ট আপনি যদি একটু প্রিভিউতে যান তাহলে দেখেন এই এস টু সবগুলোই কিন্তু এস টু, কিন্তু তাদের ডিজাইন কিন্তু ইন্ডিভিজুয়াল আমি আলাদা আলাদা করে করতে পারতেছি, এবং এটাই সুবিধাটা দেয় হচ্ছে আপনাকে ক্লাস নেম যেটাকে আমরা বলি। এবার আসেন থার্ডটাকে করি, তাহলে হচ্ছে আরো ভালো বুঝতে পারবেন। সো দুইটা তিনটা এস টু, তার মধ্যে হচ্ছে দুইটারই হচ্ছে আমি আলাদা আলাদা সিএসএস দিয়ে ফেলছি। তো থার্ডটার জন্য আলাদা চাইলে এবার থার্ডটাকে আলাদা করে কল করতে হয়। তারপর আপনি থার্ডের জন্য কল করেন, বলেন যে হচ্ছে কালার, তারপর এখানে এটা দিলাম ব্ল্যাক কালার, তারপর হচ্ছে আমি তার ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে যে সাপোজ হোয়াইট কালার, তারপর তার ফন্ট সাইজ দিব হচ্ছে যে ধরেন এখান থেকে প্রায় 70 পিক্সেল, ঠিক আছে। তো সবগুলোই এস টু, বাট আমি এস টু কে এবার কল করি না, কল করছি তাদের বাকি জিনিসগুলোকে। সো দেখেন সাইজ কিন্তু বেড়ে গেছে। হুম, তিনটেই এস টু, বাট তিনটারই স্টাইল হচ্ছে আলাদা। এটা কিভাবে করলাম, আমরা হচ্ছে ক্লাস নেম কল করে করলাম। ক্লাস নেমটা কি সবাই বুঝতে পারছেন? ট্যাগ তো আর ইউনিক হয় না, ট্যাগ একটাই নিতে পারেন, বাট তার ভেতরে ক্লাস নেম গুলো আলাদা নিতে পারেন। সবাই কি ক্লিয়ার আমার সাথে? বুঝতে পারছেন আমরা কি একসাথে অ্যালাইন্ড অবস্থায় আছি? ওকে। সো এখন আসেন যেটা হবে যে আমাদের ক্লাস নেম গুলাতে লেখার কিছু স্টাইল আছে বা হচ্ছে কিছু রুলস আছে, যেটা হচ্ছে যে আপনি ক্লাস নেমটা কখনোই হচ্ছে 1 2 3 4 দিয়ে স্টার্ট করতে পারবেন না, বা কোনো নাম্বার কল করে স্টার্ট করতে পারবেন না। আপনি নাম্বার দিতে পারেন তবে লাস্টে, যেমন আমি এখানে প্রথমে ছিল হচ্ছে ফার্স্ট, আমি তারপর আমি দিলাম হচ্ছে 01। আপনি এইটা হচ্ছে ক্লাস নেম ধরতে পারেন বা লিখতে পারেন, বাট আপনি কখনোই নাম্বার দিয়ে বা হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে ডলার সাইন এই সেই হাবি জাবি এগুলো দিয়ে কখনোই স্টার্ট করতে পারবেন না, ঠিক আছে। এগুলো দিয়ে যদি করেন তাহলে সেটা হচ্ছে হবে ভুল, ঠিক আছে। আপনি নাম্বার দিতে পারেন, আপনি শেষে দিতে পারেন। তারপর ধরেন যে হচ্ছে যে আপনার যদি এমন হয় দুইটা ওয়ার্ড যদি হয় তাহলে মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন হচ্ছে আমি বলতেছি যে ফার্স্ট এস টু, দুইটা ক্লাস নেম দিলাম, যদি আমি মাঝখানে স্পেস দিই তাহলে এখানে ক্লাস নেম হবে হচ্ছে দুইটা। যদি আপনার 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের যদি আপনার ক্লাস নেম লিখতে হয় তাহলে হচ্ছে মাঝখানে অবশ্যই আন্ডারস্কোর বা হচ্ছে হাইফেন এগুলা দিয়ে হচ্ছে কানেক্ট করাই দিতে হয়, তাহলে হচ্ছে বোঝা যায় যে দুইটা একই ওয়ার্ড, দুইটা মিলাই হচ্ছে একটা। তো আন্ডারস্কোরটাই হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয়, বুঝতে পারছেন? সো এই যে আমি এটাকে এবার কপি করি ফার্স্ট এস টু, এখানে এসে রিপ্লেস করে দিলাম, তাহলে কি হচ্ছে এটা আমার একটা ক্লাস নেম কাউন্ট হচ্ছে। তো এবার যদি আমি এখানে যাই তাহলে দেখবো যে হচ্ছে আউটপুট আগের মতোই আছে। সবাই কি ক্লিয়ার? যদি ডট দিতে ভুলে যান, এখানে যদি ডট দিতে ভুলে যান আপনার এখানে এটা কাজই করবে না, আউটপুটই আসবে না। এখানে যান, দেখেন প্রথম স্টোর জন্য কোনো আউটপুট নাই, কারণ কি আপনার এটা সিএসএস পায় নাই। সো ডট না দিলে তো আপনি বুঝতেই পারবেন, আর এই যে এখানে যদি আপনি সেভ করেন আপনি তো বুঝতে পারবেন যে আপনার সিএসএস পাচ্ছে না, কেন পাচ্ছে না কেন পাচ্ছে না, তখন এসে আপনাকে চেক করতে হবে যে আপনি কি ক্লাস নেম যে কল করছেন সেখানে কি আপনি ডট দিলেন কি দিলেন না। তো ডট দেন আর দেন সাথে সাথে চলে আসছে, আর যদি ডট উঠাই দেন তাহলে দেখবেন যে নাই, সিএসএস পাবে না। রোহান ভাই ক্লিয়ার? এবার কেমন লাগতেছে আপনাদের? অনেকক্ষণ তো হয়েছে, এবার কি মানে আমার সাথে কি তাল মিলাতে পারতেছেন বা বুঝতেছেন সবকিছু? অনেকক্ষণ তো হইলো, প্রথমে হয়তো বা একটু এলোমেলো লাগছে, এখন কি সেই এলোমেলোর জিনিসটা কি আর আছে? ওকে, আছেন তো অনেকেই, কিন্তু রিপ্লাই করতেছেন খুবই অল্প কয়েকজন মানুষ, বাকিরা কেউ তেমন কিছু বলতেছেন না। তনয় ভাই, তারপর হচ্ছে টেলর ভাই কিছু বলতেছেন না, বৃষ্টি আপু বলেন, রুমেল ভাই কিছু বলেন না, শাহ ভাইও কিছু বলেন না, রিপন ভাই, তারপর হচ্ছে রাশেদুল ইসলাম রনি, মুন্তাকিম ভাই, সাকিবুর রহমান ভাই, অনেকেই আছেন কিন্তু তেমন রেসপন্স কয়েকজনই করতেছেন শুধুমাত্র। আপনারা কি আদৌ বুঝতেছেন যারা কথা বলতেছেন না?
সো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে একটা HTML এর কিছু ধারণা ছিল যে আমরা কিভাবে হচ্ছে HTML কোডগুলো লিখতে হয়, কিভাবে হচ্ছে CSS গুলোকে লিখতে হয়, কিভাবে যদি একই ট্যাগ বারবার আসে তাহলে সেই ট্যাগগুলোকে আপনি আলাদা আলাদা কিভাবে CSS করতে হয়। এই ধরনের কিছু জিনিস হচ্ছে আমরা আজকে মোটামুটি অ্যাজ এ ফার্স্ট ক্লাস হিসেবে আমাদের বেসিকটাকে জাস্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম। আপনাদের কি মানে আরো নেওয়ার মতো কি অবস্থা আছে? তাহলে হচ্ছে আমি আর বেশি না 10 থেকে 15 মিনিট আরো স্টে করতাম, বা হচ্ছে 15-20 মিনিটের মতো আরো কিছু বোঝানোর জন্য। আইডিটা হচ্ছে সিএসএস এর মতোই বা ক্লাসের মতোই ঠিক সেম, বাট সেটা সিএসএস এর জন্য ইউজ করা হয় না, সেটা হয় হচ্ছে যখন জেএস নিয়ে কাজ করতে হয়, জাভাস্ক্রিপ্ট নিয়ে বা jQuery নিয়ে, তখন হচ্ছে আইডিটার কলিংটা বেশি হয়। বাট সিএসএস আইডিটা ইউজ করা হয় না তেমন একটা, কিন্তু সিএসএস করা যায় আইডি দিয়েও। জি, বৃষ্টি আপু বলেন। যদি পেজের ভেতরে সেন্টারে নিয়ে আসেন তাহলে হচ্ছে সিএসএস করতে হবে। এই যে ইমেজ ট্যাগকে ধরতে হবে, ইমেজটাকে হচ্ছে সিএসএস এ নিয়ে যান। হ্যাঁ, এটা তো একটা ট্যাগ, এটা তো কোনো ক্লাস না। তো আপনি এখানে বলবেন যে হচ্ছে যে সিএসএস লিখবেন টেক্সট লাইন সেন্টার। বা হচ্ছে এখানে না, এটাকে নরমালি যাবে না, ওকে ডিরেক্ট যেটা বলতে হবে যে আপনার বডি ট্যাগের মধ্যে হচ্ছে বলতে হবে যে টেক্সট লাইন সেন্টার, তাহলে হচ্ছে এটা চলে যাবে মাঝখানে নিতে হলে। বা হচ্ছে এখানে আরো ওয়ে আছে একটু অ্যাডভান্স লেভেলের, একটা ডিভ কল করতে হবে, সেই ডিভের ভিতরে হচ্ছে এটাকে বসাইতে হবে। তারপর আপনি এখানে এই ডিভের জন্য হচ্ছে ক্লাস করতে হবে টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, মানে হচ্ছে সিএসএস করতে হবে টেক্সট লাইন সেন্টার, তাহলে হচ্ছে সেটা সেন্টারে আসবে। ঠিক আছে, ওয়ে আছে যেটা আস্তে আস্তে দেখতে পারবেন। ডিভ কেন ইউজ হয় সেটার জন্য বলছিলাম যে সময় হবে কিনা আপনাদেরকে হচ্ছে আমি আরো আম, যদি আপনারা নিতে পারেন বলে মনে করেন, আমি হচ্ছে আরো আধা ঘন্টা ক্লাস নিব। কারণ হচ্ছে মিনিমাম একটা অ্যাসাইনমেন্ট যদি বাসায় না দেয় তাহলে হচ্ছে আপনারা বাসায় কি করবেন? সবাই কি নেওয়ার মতো অবস্থায় আছেন? মানে মাথায় কি ধরবে আপনাদের, নাকি উপর দিয়ে যাবে? আপনারা চাইলে আমি নিব। ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট। আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যাই করছি এগুলো কোনো ওয়েবসাইটও না, কোনো ওয়েবসাইটের মানে ক্যাটাগরির মধ্যেই পড়ে না, তাই না? তো একটা ওয়েবসাইট কেমন হয় সেটার একটা লেআউট স্ট্রাকচার হচ্ছে আমাকে প্রথমে ডিজাইন করা উচিত। আমরা তো এখানে করছি শুধুমাত্র ট্যাগগুলোকে ইউজ করছি। সো আমরা এখান থেকে সবগুলোকে এগুলোকে আপাতত রিমুভ করে দিই। সো বডি পর্যন্ত বডি ট্যাগটাকে খালি করে ফেললাম। ঠিক আছে, এবং আমাদের স্টাইলে যা কিছু ছিল সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিই, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। এখন আমরা যেটা করবো, একটা ওয়েবসাইটের ডিজাইন স্ট্রাকচার হচ্ছে আমরা নিয়ে আসবো। সো এখানে আমি বলি যে হচ্ছে সার্চ করেন HTML, HTML লেআউট লিখে হচ্ছে আমরা সার্চ করি। অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের ওয়েবসাইটগুলো কেমন হয় দেখতে, এই যে এরকম ব্লক ব্লকই তো দেখি, বাট আমরা যেটা দেখি সেখানে হচ্ছে যে কন্টেন্ট আছে বাট কন্টেন্ট নাই, এরকম কিছু একটা দেখি, তাই না? আপনাদের একটু মানে ড্র করে বলছি পেন থেকে, তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবেন। সো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা কেমন হয়, এরকম লম্বাটে, তাই না? তো তার মধ্যে প্রথম পার্ট থাকে সেটা হচ্ছে যে হেডার পার্ট। হেডারের মধ্যে কি থাকে, একটা লোগো থাকে, এখানে হচ্ছে মেনু থাকে। তারপর হচ্ছে একটা বড় একটা বক্স থাকে এরকম, বা হচ্ছে এরকম একটা পার্ট থাকে যেটাকে বলি যে আমরা ব্যানার, মানে এখানে হচ্ছে ছবি থাকে, বিশাল একটা ব্যানার ইমেজ দেখা যায়, তাই না? তারপর কি থাকে, সাপোজ হচ্ছে এখানে থাকতে পারে হচ্ছে এরকম একটা বক্স, তারপর হচ্ছে থাকতে পারে এখানে এরকম আরেকটা বক্স, এরকম বক্সই তো থাকে নাকি? তারপর দেখা যাচ্ছে পুরো লম্বাটে এরকম একটা বক্স থাকে, তারপর আবার দেখা যায় যে হচ্ছে এরকম আরেকটা বক্স থাকে। ঠিক আছে, তারপর নিচে থেকে দেখা যাচ্ছে এরকম ফুল বক্স আরেকটা থাকে, এবং লাস্টলি হচ্ছে সেখানে একটা সিম্পলি জাস্ট একটা ফুটার। তো একটা ওয়েবসাইটের ডিজাইন তো এমনই হয় নাকি? হুম, আমরা ওয়েবসাইট বললেই তো কিন্তু জিনিসগুলো আমরা যদি যাই আমরা এরকমই হচ্ছে এরকম দেখি, বাট আমরা যেখানে এখানে জাস্ট শুধু বক্স ড্র করছি, বাট ওয়েবসাইটে গেলে হয়তো বা সেখানে ইমেজই থাকে, কন্টেন্টের জায়গায় কন্টেন্টই থাকে, ব্লা ব্লা ব্লা, কারণ কম্বিনেশন অনেক কিছুই থাকতে পারে। বাট নর্মালি কিন্তু জিনিসটা এরকমই, তাই না? সো এটাকে ডিজাইন করা আমাদের হচ্ছে আগে শিখতে হবে। যদি আমরা এটা ডিজাইন না করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা পরবর্তীতে গেলে অনেক বেশি সাফার করতেছি। সো আজকে হচ্ছে আপনাদেরকে আমি লেআউট ডিজাইনটা শেখাই দিব, এবং হচ্ছে বাসায় আপনারা লেআউটটাকে বেশি প্র্যাকটিস করবেন। যদি আপনারা এটা খুব ভালো করে বোঝেন, আমি কালকে দেখবেন যে কালকে লাস্ট 2 ক্লাসে খুব ভালো একটা আপনাদেরকে ডিজাইন করে দেখাইতে পারবো 2 দিন সময় নিয়ে। তো সবাই আজকে এইটুকু করতে পারবেন তো, যেন হচ্ছে আপনি মানুষকে দেখাতে পারেন যে 2-3 দিনের আউটপুট।
এবং সেটা আপনি নিজে অনেক বেশি জোস হয়ে যাবেন যদি যখন দেখবেন। ওকে, সো চলেন আমরা হচ্ছে একটা সিম্পল লেআউট হচ্ছে এটাকে হচ্ছে আমরা প্রথমে ডিজাইন করব, ঠিক আছে? সো এই যে যে দেখতেছেন বক্সগুলা, এগুলাকেই অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে এক একটা ডিভ বা হচ্ছে এক একটা ডিভিশন, ঠিক আছে? এগুলাই হচ্ছে প্রত্যেকটা এক একটা ডিভ বা হচ্ছে ডিভিশন বলা যায়। মানে ডিভিশনের হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে ডিভ, এবং এটা হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু এক একটা করে ডিভ, প্রত্যেকটাই এক একটা করে ডিভ, প্রত্যেকটা একটা একটা করে ডিভ, ঠিক আছে? এটাও একটা ডিভ, এবং লাস্টলি এটাও হচ্ছে আরেকটা ডিভ। মানে যতগুলাই হচ্ছে আপনি সেকশন দেখবেন বা যাই কিছু দেখবেন, সবই হচ্ছে একটা একটা ডিভ। সো প্রথমে যেটা করতে হবে, প্রথমে একটা ডিভ নিতে হবে, এবং সবগুলো যেহেতু একটা ডিভ, তাহলে কিন্তু এবার আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল করতে হলে তাদেরকে ক্লাস নেম ইউজ করতে হবে। সো দেখেন, আমার মানে টার্গেট যেভাবে, আমি কিন্তু সেভাবে আগাচ্ছি। আপনাকে ক্লাস নেম যদি আমি না বুঝিয়ে দিতাম, তাহলে আপনি এখানে আসলে মানে হযবরল একটা অবস্থা হয়ে যেত। সো প্রথমেই একটা ডিভ কল করব আমরা, ঠিক আছে? এবং তার ভেতরে একটা ক্লাস নেম কল করব, যেহেতু হচ্ছে পরবর্তীতে আমার আবার অনেকগুলো ডিভ নিতে হবে। প্রথম এটা হবে হচ্ছে হেডার ক্লাস নেম, ঠিক আছে? এইটুকুই, জাস্ট আর কিছু কল করব না। হেডার নামে একটা ক্লাস নেম নিয়ে নিলাম, এবং এটাকেই আমি হচ্ছে সিএসএস করব, জাস্ট হালকা পাতলা সিএসএস, বেশি না। ডট দিয়ে লিখবো, কারণ হচ্ছে এটা একটা ক্লাস নেম হেডারটা। সো এখানে আমরা তার একটা হাইট দিব, সাপোজ হচ্ছে দিলাম 100 পিক্সেল। তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা জাস্ট আজকে এরকমই কাজ করব, এর বেশি কিছু না। তো জাস্ট আমি একটু সেভ করি, এটুকু দিতে চাই। এবং মাঝখানে আপনি জায়গাটা ফাঁকা রাখতে পারেন, দেখতে ভালো লাগবে দেখতে। তো এবার যদি যাই, দেখেন এটা হচ্ছে আমার হেডার পার্ট। আপনি চাইলে এখানে মাঝখানে একটা H1 দিতে পারেন, লিখতে পারেন দিস ইজ হেডার, ঠিক আছে? তাহলে হচ্ছে বুঝতেও পারবেন। মাঝখানে যদি দেন, এই যে দিস ইজ হেডার লেখা আসতেছে। এবং এটাকে যদি এবার আপনি একটু মাঝখানে নিয়ে আসতে চান, তাহলে কি করতে পারেন, ওর তো একটা ডিভ তৈরি করা আছে, তাই না? এটার ভেতরেও আছে, তার মানে কি, এটাকে আপনি বলেন প্যারেন্ট, এটাকে বলেন হচ্ছে তার চাইল্ড। মানে কি, হেডারের পেটের মধ্যে আছে, দ্যাট মিন্স সে হচ্ছে চাইল্ড, আর এ হচ্ছে কি প্যারেন্ট। তো আপনি প্যারেন্টে বলতে পারেন যে হচ্ছে হেডারের মধ্যেই টেক্সট অ্যালাইন সেন্টার, মানে টেক্সটের অ্যালাইনমেন্ট হবে হচ্ছে সেন্টারে। সো দেখেন দিস ইজ হেডার চলে আসছে। তো আমাদের কিন্তু প্রথম পার্ট কিন্তু ডিজাইন করা রেডি। তারপরে আসতেছে যে পরের ডিভ। হুম, সো এটাও আরেকটা ডিভ হবে। তো সিম্পলি জাস্ট আমরা হচ্ছে এই ডিভটা যেখানে শেষ হচ্ছে তার নিচে আরেকটা ডিভ কল করি। যেহেতু হচ্ছে এটাও ডিভ, সো তাদেরকে ক্লাস নেম দিয়ে আলাদা করতে হবে। তো ক্লাস দিচ্ছি এবং তার ক্লাস নেম দিচ্ছি ব্যানার। এন্ড তার ভেতরে আমি হচ্ছে একটা H1 কল করব, জাস্ট ফর মেসেজ, যে দিস ইজ ব্যানার। জাস্ট এরকম। তো কি করবো এবার, জাস্ট আমি যদি সেভ করি, কোনো সিএসএস না করি, তাহলে দেখবো যে দিস ইজ ব্যানারটা এরকম লেখা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এটা সিএসএস হোক। সো কি করবো এবার, এই ব্যানারটাকে হচ্ছে আপনি কল করেন। ব্যানারটাকে ডট দিয়ে কল করলাম, তার একটা হাইট আমি দিচ্ছি এখান থেকে, সাপোজ হচ্ছে প্রায় 400 পিক্সেল, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি এখান থেকে দিব, সাপোজ হচ্ছে এটা দিলাম, ঠিক আছে? এবং বলবো কি টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, তার ভেতরে যে চাইল্ড আছে, সেই চাইল্ডটা কোথায় চলে যাবে, সেন্টারে চলে যাবে। তো দেখেন দিস ইজ হেডার, দিস ইজ ব্যানার, আমার কিন্তু দুইটা পার্টের ডিজাইন রেডি, বুঝতে পারতেছেন? আর গ্যাপগুলো নিয়ে আমরা একটু পরে কাজ করতেছি। এরপর দেখেন দুইটা ডিপ পাশাপাশি আছে, তাই না? ওকে, সো আসেন আরেকটা ডিপ কল করি, এবং এই ডিপের মধ্যে এটাকে আমরা কি বলতে পারি, যে লেফট, এটাকে বলতে পারি হচ্ছে যে রাইট। সো আমরা এখানে ক্লাস নেম দিব হচ্ছে, এখানে একটা H1 কল করি, বলি যে হচ্ছে যে লেফট সাইড, এবং ক্লাস নেম দিব হচ্ছে যে লেফট নামে। অর্থাৎ এমন নাম দিবেন যেটা দেখলে আপনি বুঝতে পারেন। আরেকটা ডিপ নিতে হবে, সেটা হচ্ছে রাইটের জন্য। সো তার ক্লাস নেম দিব হচ্ছে আমরা রাইট। এই আমি অনেক ফাস্ট লিখতেছি, আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? হুম, আমি কিন্তু অনেক বেশি ফাস্ট মানে টাইপ করতেছি, বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? হওয়ার কথা না, কারণ আপনাদেরকে প্রথমেই আমি অনেক বেশি সময় দিয়ে আসছি। ওই যে একজন বলছে যে হ্যাঁ। আচ্ছা বাসায় একটু দেখবেন, আমি আচ্ছা স্লো যাচ্ছি। তো যেটা দেখেন, আমার হচ্ছে দুইটা ডিভ কল করলাম, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো তাদেরকে হচ্ছে ঠিক সেম ভাবে আমি হচ্ছে এখানে কল করি, লেফটকেও কল করব, তারপর হচ্ছে সাথে রাইটকেও কল করব, RIGST। তাদেরকে হচ্ছে একটা উইথ হাইট দিব সমান সমান। সো এখানে দিচ্ছে হচ্ছে সাপোজ আমি 200 পিক্সেল। হুম, তারপর হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেই, সাপোজ হচ্ছে তার কালার দিলাম এইটা, এবং ঠিক সেম এখানেও কালারটা হচ্ছে আলাদা হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, কপি পেস্ট করতেছি কিন্তু, আর কিছু না। সো ডি তে যদি আমি ক্লিক করি, সো হচ্ছে সাপোজ এটা দিলাম, ঠিক আছে? সো যদি একটু দেখেন এখানে, এবার প্রিভিউতে এসে দেখবেন যে হচ্ছে দুইটাই শো করতেছে।
বাট আমাদের ডিজাইনে যেটা বলে একটা হবে অর্ধেক আরেকটা অর্ধেক, মানে দুইটা 50% করে উইথ হবে। আমার পুরো ওয়েবসাইট যদি 100% হয় তারা দুইজন হবে 50%, তাই না? তাহলে দুইটাকে আমি পাশাপাশি রাখতে পারবো। নর্মালি যেটা হয় সবাই 100% উইথ নিয়ে থাকে। তো আমি যেটা করব, লেফটকে বলবো হচ্ছে যে উইথ 50%। কার 50%? আমার পুরো ডিভাইসের বা হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের 50% উইথ পাবে। তো হচ্ছে উইথ 50%, দুইটাকে আমি 50% করে দিলাম। তো দেখেন এবার দুইটা অর্ধেক হয়ে গেছে, বাট পাশাপাশি কিন্তু শো করে নাই। দুইটাকেও আমি বলে দিলাম যে ঠিক আছে 50% করে, এবার কিন্তু পাশাপাশি শো করার কথা তাদের, বাট পাশাপাশি কিন্তু শো করেনি। পাশাপাশি শো করাতে হলে কি করতে হবে এবার বলেন তো? কারো কোনো আইডিয়া আছে দুইটা ডিভকে বা দুইটা কন্টেন্টকে কিভাবে পাশাপাশি নেওয়া যায়? স্প্যান না, সিএসএস করে নিতে হয়। সেটা হচ্ছে আপনাকে প্রথমটাকে বলতে হয় হচ্ছে ফ্লট লিখতে হয়, ঠিক আছে? প্রথমটাকে বলতে হয় হচ্ছে ফ্লট লেফট, মানে হচ্ছে ফ্লট মানে হচ্ছে সে ভেসে যাওয়া, ফ্লট লেফট, এবং যেটা রাইটে থাকে সেটাকে বলতে হয় হচ্ছে ফ্লট রাইট। হুম, RIGST। ফ্লট মানে হচ্ছে কি আপনার কে পাশে থাকবে, রাইট সাইডে থাকবে নাকি লেফট সাইডে থাকবে, সেটা হচ্ছে সে মেনশন করে। হ্যাঁ, এই দুইটাই ভ্যালু, ফ্লট লেফট আর হচ্ছে ফ্লট রাইট। ফ্লট সেন্টার বা হচ্ছে টপ বটম বলে কিছু নাই, দুইটাই জিনিস, ফ্লট লেফট আর হচ্ছে ফ্লট রাইট। আচ্ছা, এখানে ফ্লট হবে, সরি। সো ফ্লট রাইট। জাস্ট এবার যদি আপনি একটু প্রিভিউতে যান, দেখেন দুইটা পাশাপাশি চলে আসছে। ইজি না? বুঝতে পারছেন পাশাপাশি আনতে হলে কি করতে হবে? কিছু বুঝলেন? এই যে এত কিছু দেখাইতেছি, অনেক বেশি কঠিন হয়ে যেতেছে। ফার্স্ট তো হচ্ছে, ফার্স্ট না গেলে তো শেষ করতে পারবো না। একটু কষ্ট করতে হবে, আপু একটু ধরতে হবে কষ্ট করে, নয়তো বা ভিডিও দেখে একটু ভালো করে তখন ইয়া করতে হবে। কিছু করার নেই তো, 3 দিন তো। আচ্ছা যাই হোক, আহ, দেখেন আমরা কিন্তু হচ্ছে দুইটা ডিভকে কল করছি এবং তাদেরকে হচ্ছে আমি উইথ বলে দিচ্ছি 50% 50%। এবং কি করলাম, তাদেরকে হচ্ছে আমি একটাকে বললাম ফ্লট লেফট আর এটাকে বললাম হচ্ছে ফ্লট রাইট, মানে বললাম কি তুমি লেফটে থাকবা, তুমি রাইটে থাকবা। তো কি হয়েছে, সে লেফটে চলে গেছে, সে হচ্ছে রাইটে চলে আসছে, মানে হচ্ছে তারা দুইজনে পাশাপাশি শো করতেছে। কিন্তু এটা করাতে একটা প্রবলেম হবে, একটু পরেই দেখতে পারবেন। এর পরের পার্ট কি আছে চলেন তো দেখি। এর পরের পার্ট আছে হচ্ছে আরো দুইটা ডিপ কল করতে হবে, বাট সে হবে কি অনেক বেশি বড়, মানে 70% 30% উইথ হবে এরকম। প্রথম ডিপটা হবে 70%, পরের ডিপটা হবে 30%। তো চলেন আমরা হচ্ছে আরো দুইটা ডিপ এখানে কল করি, নিচে নিচে। একটু গ্যাপ নিতে করবেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো জাস্ট আমি ডিপ কল করতেছি এবং এটাকে বলতেছি হচ্ছে ক্লাস নেম দিচ্ছি, যে কি নাম দিতে পারি? এটা তো লেফট রাইট দিছি, এটাকে বলবো যে আমরা বটম লেফট বটম রাইট। হুম, মানে হচ্ছে নিচের লেফট রাইট বলতে পারি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে বলবো যে বটম আন্ডারস্কোর লেফট। হুম, তারপর H1 এখানে লিখতেছি হচ্ছে যে বটম লেফট। সো আরেকটা ডিপ কল করবো এখানে, এখানে বলবো হচ্ছে বটম আন্ডারস্কোর দিয়ে রাইট। কারণ কি দুইটা ওয়ার্ড হলে আমি একটু আগে বলে আসছি যে আন্ডারস্কোর দিয়ে আপনি কানেক্ট করে দিতে পারেন, নাহলে কিন্তু ক্লাস দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। সো এখানে আমি বলতেছি হচ্ছে যে H1 দিয়ে বটম রাইট। তো সবাই কি ক্লিয়ার? আরো দুইটা ডিপ আমি নিচে নিচে কল করে ফেললাম, ঠিক আছে? সো দুইটা আমি কল করলাম, এবার কি করব, তাদেরকে সিএসএস ও করতে হবে। সো স্পেস দেই, এই বটম লেফট এটাকে হচ্ছে আমি কল করি। তারপর হচ্ছে বটম রাইট, এখান থেকে হচ্ছে ক্লাস নেম হুবহু কপি করবেন। হ্যাঁ, নয়তোবা কিন্তু হচ্ছে আপনার সিএসএস পাবে না। অনেক সময় দেখা যায় যে অনেকে যেটা করে এখানে লেখে হচ্ছে এক, মানে স্পেলিং এ, এখানে এসে স্পেলিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে? তখন দেখা যায় যে আপনার কাজ করবে না। তারপর এখানে দেয় হচ্ছে স্মল লেটার, সিএসএস এসে লেখা হচ্ছে ক্যাপিটাল লেটারে, সো এগুলো কিন্তু মানে ভুল, সেগুলো করাই যাবে না। আবার অনেক সময় দেখা যায় যে এখান থেকে একটা কোটেশন, মানে সেমিকোলন হচ্ছে মিস করে যায়। সো একটা সেমিকোলন যদি আপনি এখান থেকে মিস করেন, দ্যাট মিন্স হচ্ছে আপনার পুরো সিএসএস ফাইল ভুল হয়ে গেছে। এই যে দেখেন রেড, এই যে এখানে বলতেছে রেড। সো এই সেমিকোলনও কখনো যেন মিস না হয়, সেগুলো মাথায় রাখতে হবে। সো বটম লেফট, বটম লেফটের উইথ কত ধরবো আমরা? এটা হবে 70%, এটা হবে 30%। সো উইথটাকে আগে মেনশন করে দিই। লেফটের জন্য উইথ হবে হচ্ছে 70%,
আর রাইটের জন্য হচ্ছে আপনার হবে হচ্ছে উইথ 30% দিলাম। ওকে, দুইটারই হাইট দিব। সো হাইট সমান সমান রাখবো। সাপোজ হচ্ছে আমি এখানে 150 পিক্সেল দিচ্ছি, তারপর হচ্ছে আমি এখানে এটাকেও 150 পিক্সেল দিচ্ছি। তারপর হচ্ছে দুইটারই ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। সো ব্যাকগ্রাউন্ড কালার, সো জাস্ট এটাকে আমি বলতেছি হচ্ছে ডার্ক গ্রিন, এবং এখানেও আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এইটা। ঠিক আছে, সো জাস্ট আমি যদি এবার একটু আসি, তাহলে দেখবো দুইটা একটার উপর আরেকটা উপরে উঠে গেছে। এটার একটা রিজন আছে। কারণ কি, এই ফ্লটের হচ্ছে এমন একটা ইফেক্ট আছে, মানে ওর একটা সাইড ইফেক্ট আছে। ফ্লট যখন আপনি কল করবেন তখন একটা মানে রিজন হয়ে যায়, যেটা হচ্ছে যে আম, ধরেন যে দুই ভাই হচ্ছে ক্রিকেট খেলবে। ঠিক আছে, এখন ক্রিকেট খেলার জন্য তাদেরকে ব্যাট বল কিনে দেওয়া হয়েছে, তারা খেলতেছে, ভালো কথা। বাট তারা এমন ভাবে খেলতেছে আশেপাশের যে বাড়ি ঘরে জানালা আছে সবগুলাই হচ্ছে মানে কি ছক্কা মেরে সবকিছু ভেঙে দিচ্ছে। তাদের এনজয় তারা ঠিকই করতেছে, তারা তাদের মতো ঠিকই করতেছে, বাট আরেকজনকে এফেক্টেড করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে ফ্লটিংটা হচ্ছে এরকম একটা ব্যাপার, যেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে ফ্লটিংকে কল করবেন তখন হচ্ছে তার আশেপাশে যে ডিপগুলো থাকবে সেই ডিপগুলো কি হবে, এফেক্টেড হয়ে যায়। এফেক্টেড বলতে এমন হয় যে এই দুইটাকে বলছেন আপনি ফ্লট। ফ্লোটিং মানে কি আমরা বুঝি না, ফ্লোটিং এর বাংলা কি হচ্ছে ভেসে থাকা, বা হচ্ছে ফ্লট মানেই হচ্ছে আমরা বুঝি যে ভেসে থাকা। তো যখন আপনি বলতেছেন যে ফ্লট লেফট আর এটাকেও বলতেছেন ফ্লট লেফট, তখন কি হচ্ছে তারা ভেসে উঠতেছে অ্যাকচুয়ালি, মানে তারা এবার হচ্ছে ভেসে গেছে উপরে, হাওয়ার মধ্যে ভাসতেছে, এরকম একটা অবস্থা। তো যখন হচ্ছে আপনি নিচের গুলাকে কল করবেন তখন কি হয়, এটিগুলো অটোমেটিকলি তাদের ভেতরে ঢুকে যায়। আপনি যদি এখানে একটু চেক করেন, জাস্ট আমি ওদের কালারটাকে এখান থেকে হচ্ছে রিমুভ করে দিই। ঠিক আছে, কোনো কালার আমি দিচ্ছি না আপাতত, লেফটের জন্য কোনো কালার দিব না, জাস্ট একটার জন্য কালার আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো দেখেন আমার লেফট সাইড কোথায় চলে গেছে, তার ভেতরে চলে গেছে, তাই না? হুম, এই যে যে ডার্ক গ্রিনটা কার জন্য, বটম লেফটের জন্য ছিল। সে কোথায় চলে গেছে, সে কিন্তু আমার উপরে লেফট সাইডের ভেতরে চলে গেছে। কারণ কি, তার নিচের জায়গাটা ফাঁকা। আমি যখনই বলছি হচ্ছে যে দুইটাকে ফ্লট, তারপর তারা দুইটা উপরে উঠে গেছে, এবার নিচের গুলো অটোমেটিক্যালি কি হয়ে গেছে, সেগুলা ফাঁকা হয়ে গেছে। এবং এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য নিচে যা আপনি কন্টেন্ট কল করবেন সেগুলো তাদের ভেতরে ঢুকে যাবে। তো এটা একটা সমস্যা না? হুম, সমস্যা কিনা বলেন। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি আবার হচ্ছে ক্রিকেট মাঠে ফিরে যাই। দুই ভাইকে হচ্ছে ব্যাট আর বল কিনে দেওয়া হয়েছে, তারা খেলতেছে, তাদের এনজয় তারা ঠিকই করতেছে। বাট তারা হচ্ছে বল মেরে আরেকজনের গ্লাসের মানে বাসার গ্লাস ভাঙতেছে। এবার তাদের সমাধান করতে হবে কিভাবে, তাদের প্যারেন্টকে ডাক দিতে হবে যে আপনার ছেলে আপনার মেয়েকে বলেন যে ভালোভাবে খেলতে, তারা যেন হচ্ছে আমাদের ক্ষতি না করে। তো তখন প্যারেন্ট অবশ্যই একটা ব্যবস্থা নেবে এবং তারাও ওইভাবেই তাদেরটাও তারা এনজয় ঠিকই করবে, বাট আরেকজনের ক্ষতি হবে না। তো সেই সমস্যাটার সমাধান করার জন্য আপনাকে হচ্ছে এই যে যে লেফট আর রাইট দুইটা ডিপ ছিল না, যে দুইটাকে আমরা প্লট করছি, এই দুইটাকে হচ্ছে আরেকটা ডিপের মধ্যে হচ্ছে নিতে হবে। তো জাস্ট আপনি আরেকটা ডিপ কল করেন এন্ড হচ্ছে এই দুইটাকে হচ্ছে তার চাইল্ড হিসেবে রেখে দেন। ঠিক আছে, এবং একটু ট্যাপ দিয়ে একটু স্পেস দেন এবং এখানে আপনি আলাদা একটা ক্লাস কল করেন। আম, যেহেতু সবগুলাই ডিপ, তো আমাকে ক্লাস তো অবশ্যই কল করতে হবে। হুম, সো এবার কি হচ্ছে, তাদের একটা প্যারেন্ট ডিপ চলে আসে এবং তারা দুইজনকে এবার পাশাপাশি আছে, তার মানে হচ্ছে তারা দুইজন এবার ভাই। তো দুই ভাই ফ্লট করবে, যাই করবে, প্যারেন্ট এবার তাদের জন্য একটা ব্যবস্থা নিবে। সো ব্যবস্থাটা কি হবে, আমি এখানে বলতেছি হচ্ছে যে কন্টেন্ট নামে একটা ডিপ কল করলাম, কন্টেন্ট জাস্ট একটা নাম দিলাম। তো এইটাকে ব্যবস্থাটা হবে এমন যে হচ্ছে তাদের প্যারেন্টকে আমি বলবো ওভারফ্লো হিডেন। ঠিক আছে, যখন আমি ওভারফ্লো হিডেন করব তখন হচ্ছে তাদের যে ফ্লটিং ইফেক্ট, সেই ফ্লটিং ইফেক্টটা হচ্ছে কি হবে, আর অন্য কাউকে প্রবলেম করবে না। ঠিক আছে, আমি একটা কালার দিয়ে দিচ্ছি এবার দুজনকেই। সো জাস্ট এবার যদি আপনি একটু দেখেন, এটা তাদের মতো ঠিকঠাকই আছে। হ্যাঁ, নিচের যে এটা আমাদের এটার ভিতরে ঢুকে গেছিল সেটার ভিতরে যায় নাই, অর্থাৎ তারাও ঠিকঠাক আছে, আশেপাশের মানুষও ঠিকঠাক আছে। সো ওভারফ্লো হিডেনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে ধরেন আপনার ব্যাগের মধ্যে অনেক কিছু নিছেন, তো অনেক কিছু হচ্ছে আপনার ব্যাগের উপর দিয়ে মানে বের হয়ে যাইতেছে, তখন আপনি কি করলেন, ব্যাগের চেনটা লাগাই দিলেন। তার মানে কি হচ্ছে, ভেতর থেকে আর কিছু বের হইতেছে না। ব্যাপারটা হচ্ছে ঠিক সেম। সো যেটা হচ্ছে যে আপনার এই দুইটার মধ্যে ফ্লট করছেন, সো এবার ফ্লটিং ইফেক্টটা কি হইতেছিল, বের হয়ে যেতেছিল এবং আশেপাশের সবগুলোকে এফেক্টেড করে দিচ্ছিল। সো আপনি কি করলেন, তাদের হচ্ছে একটা প্যারেন্ট ডিপ নিয়ে বললেন ওভারফ্লো হিডেন, অর্থাৎ হচ্ছে তাদের ব্যাগের চেনটাকে আপনি বা জিপারটাকে হচ্ছে আপনি লাগাই দিলেন।
সো কি হচ্ছে এবার তাদের ফ্লোটিং ইফেক্টটা শুধুমাত্র হচ্ছে তাদের মধ্যেই আছে, ঠিক আছে, শুধুমাত্র ফ্লোটিং ইফেক্ট তাদের মধ্যেই আছে। এই ডিভে ওভারফ্লো হিডেন করার কারণে তারা কিন্তু আর এখান থেকে বের হতে পারছে না। বুঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আরো ভালো বুঝতে পারবেন। তো যখনই হচ্ছে দুইটা জিনিসকে ফ্লট করতে হয় অবশ্যই তাদেরকে আরেকটা প্যারেন্ট ডিভের প্রয়োজন হয় এবং সেখানে বলতে হয় হচ্ছে ওভারফ্লো হিডেন। এটাই হচ্ছে নিয়ম। তো এখন কথা হচ্ছে যে আপনি এখানে যেটা করতেছেন এখানেও তো দুইটা পাশাপাশি থাকবে, তো তাদেরকেও তো আমি ফ্লট করে নিয়ে আসবো পাশাপাশি, স্বাভাবিক। তো তাদেরকে আরেকটা প্যারেন্ট ডিভ নেওয়া প্রয়োজন না? এখানে কি আরেকটা প্যারেন্ট ডিভের প্রয়োজন আছে নিজের দুইটার জন্য? বলেন তো, কি মনে হয়? লাগবে না? তো যখনই দুইটা পাশাপাশি আসবে তখনই কি তাদের সেখানে আমার কল করতে হবে টোটাল তিনটা। হুম, হ্যাঁ সেম ক্লাসও কল করতে পারেন, সমস্যা নেই। তবে সেম ক্লাস আজকে না, ঠিক আছে, আর কয়েকটা দিন যাক, সবার বুঝতে সুবিধা হবে তখন। তো আমি এখানে বলতেছি হচ্ছে যে কন্টেন্ট আন্ডারস্কোর টু, মানে হচ্ছে কন্টেন্ট টু নামে আরেকটা ডিভ আমি কল করলাম এবং তার ভেতরে হচ্ছে আমি এই দুইটাকেও রেখে দিলাম। এবার কি করব, একটু স্পেস দিচ্ছি, এই কন্টেন্ট টু কে আমি বলবো যে হচ্ছে ওভারফ্লো হিডেন। যদিও তাদেরকে এখন পর্যন্ত আমি বলেই নেই ফ্লট লেফট, তারপর আগে বলে নিচ্ছি ওভারফ্লো হিডেন। সো কি করব, এটাকে বলবো হচ্ছে যে ফ্লট লেফট, আর রাইট কে বলবো হচ্ছে যে ফ্লট রাইট। সো দেখেন এবার কত সুন্দর করে হচ্ছে তারা ভালোভাবেই হচ্ছে শো করতেছে, তাই না? এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, যেমনটা হচ্ছে আমরা আমাদের এইখানে যে ডিজাইনটা করছি ঠিক সেম। এরপর লাস্টে হচ্ছে আরেকটা ডিফ, তারপর হচ্ছে আরেকটা ডিফ, এটাকে বলি যে হচ্ছে আমরা ধরেন যে অ্যাড ডিফ, অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট শো করে না গুগল থেকে, সো অ্যাডভার্টাইজ। সো আমরা এখানে একটাই তো ডিফ আছে, সো এখানে আর কিছু করতে হবে না, জাস্ট একটা ডিফ কল করেন এবং একটা ক্লাস নেম দেন এ ডি অ্যাড, এন্ড এখানে বলেন যে হচ্ছে যে h1, বলেন যে হচ্ছে যে দিস ইজ অ্যাডভার্টাইজমেন্ট, বা হচ্ছে অ্যাডই লিখে দিচ্ছি দিস ইজ অ্যাড। কি করব, জাস্ট হচ্ছে এটাকে কল করব, তার তো আর দুইটা ডিভ নাই, পাশাপাশি থাকারও কোনো ঝামেলা নাই। জাস্ট কল করেন, ওর একটা হাইট দিবেন অবশ্যই, নাইলে কালার পাবে না। তো হাইট দিচ্ছি আমি এখানে সাপোজ হচ্ছে 150 পিক্সেল, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, দিলাম হচ্ছে ডার্ক রেড। ওকে, ডান। দেখেন নিচের দিকে এটাও চলে আসছে। ওকে, তারপর লাস্ট ওয়ান আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে নিচের এটাকে আমরা বলি হচ্ছে যে ফুটার। সো আমরা এখানে আরেকটা ডিভ কল করব, সেটাও হচ্ছে একটা সিঙ্গেল ডিভ, মানে হচ্ছে একটাই মাত্র, মানে তার ডিভিশন। সো আমরা এখানে বলবো হচ্ছে তার ক্লাস নেম দিব হচ্ছে যে ফুটার, এবং এখানে h1 কল করব, বলবো হচ্ছে যে দিস ইজ ফুটার। ওকে, তো ফুটারকে আপনি এখান থেকে কল করেন, যেহেতু এটা একটা ক্লাস নেম অবশ্যই হচ্ছে আমাকে ডট কল করতে হবে, দিলাম ডট দিয়ে ফুটার, তারপর তার একটা হাইট দিব আমি এখান থেকে সাপোজ হচ্ছে দিলাম 80 পিক্সেল, ঠিক আছে, আর হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি সাথে সাথে, সেটা হচ্ছে যে সাপোজ হচ্ছে কি দিব, কালারই খুঁজে পাই না, ধরেন যে গোল্ড কালার দিলাম। ওকে, তো জাস্ট এবার যদি আসেন, দেখছেন অবস্থা রেডি না? এই যে মাঝখানে যে স্পেস গুলো আছে সেই স্পেস গুলো আসে কোথা থেকে, এবার সেটা হচ্ছে সেই কথা। এই স্পেস গুলো আসে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার, আমরা যে h1 ট্যাগ ইউজ করি না, ওরা হচ্ছে জন্মগত ভাবে হচ্ছে একটু মার্জিন আর হচ্ছে প্যাডিং থাকে, মানে হচ্ছে তাদের একটু গ্যাপ থাকে, সো এই গ্যাপ গুলোকে রিমুভ করে দিতে হয়। তো সবগুলো h1 ট্যাগের গ্যাপ আছে, সবকিছু আছে, সো এগুলো রিমুভ করার জন্য মানে যে যে ট্যাগের মধ্যে হচ্ছে মানে বাইবর্ন মার্জিন বা প্যাডিং কল করা থাকে সেগুলো রিমুভ করার জন্য স্টার্ট দিয়ে আপনি এখানে বলতে পারেন মার্জিন 0 আর হচ্ছে প্যাডিং 0। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মার্জিন 0 প্যাডিং, মার্জিন প্যাডিং নিয়ে হচ্ছে খুব ডিপলি হচ্ছে আলোচনা করব। তো এবার যদি যাই, দেখেন 0 0 করে দেওয়ার পর তাদের আর কিছু নেই এবং খুবই সুন্দর হচ্ছে একটা ডিজাইন হয়ে গেছে অলমোস্ট প্রায়, তাই না? নাকি? আর যদি এখানে বলেন যে হচ্ছে স্টার মানে হচ্ছে কি অল, মানে পুরো ওয়েবসাইটের, পুরো ওয়েবসাইটের মার্জিন আর প্যাডিং হচ্ছে 0 থাকবে, টেক্সট অ্যালাইন আমি বলি যে সেন্টার, তাহলে হচ্ছে কি পুরো ওয়েবসাইটে যত টেক্সট আছে সবগুলো সেন্টার অ্যালাইন হয়ে যাবে। বোঝা গেছে? সো একটা ওয়েবসাইটের ভাব আসছে না এবার, যদিও এখানে কিছু নেই বাট একটা ওয়েবসাইট ওয়েবসাইট ভাব তো আসছে, নাকি? সো এই ডিজাইনটাকে আপনারা কালকে করে আসতে পারবেন ভিডিও দেখে দেখে?
মোটামুটি প্রায় 22 জনের মতো আছেন বা 20 জন আছেন। আমি 20 জনকেই হচ্ছে যারা হচ্ছে এখন নাই, তারা হয়তো বা নতুনদের জন্য ক্লাস নিতেছি। হ্যাঁ, ওনারা চলে গেছে মেবি। ইনশাল্লাহ কালকে পাবো। তবে যারা নতুন আছেন তারাই হচ্ছেন মেইনলি হচ্ছে পারবেন কিনা আমাকে একটু কনফার্ম করুন, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু আমি চেক করবো। ঠিক আছে? ভাই সব ওয়েবসাইটে ডিভ আছে, ডিভ ছাড়া কোনো ওয়েবসাইট হয় না। আমরা হইতেছে এখানে জাস্ট হচ্ছে মানে ডিজাইন স্ট্রাকচারটাকে হচ্ছে মাথায় সেট করতেছি, ঠিক আছে? পরবর্তীতে আমরা জাস্ট চিন্তা করেই ডিভ কয়টা হবে না হবে আমরা বের করে ফেলতে পারবো। এগুলো তো আমরা ডিজাইন করব না, এগুলোতে আমরা শিখতেছি জাস্ট ড্রয়িং, ঠিক আছে, স্কেচ করতেছি। বাট পরবর্তীতে কিন্তু আমার আর এগুলোর প্রয়োজন হবে না। যখন আমি এগুলো শিখে ফেলবো তখন হচ্ছে জাস্ট আমার ব্রেনে কথা বলবে, আমার এগুলো লিখতে হবে না। লেআউট বা ডিজাইন আমাদের ব্রেনে চলে আসবে অটোমেটিক, আর আমরা হচ্ছে ডিজাইন করব ওয়েবসাইটের। নেক্সট ক্লাস সেম টাইমে 3টা থেকেই, কালকে পরশু 3টা থেকেই হবে 5টা পর্যন্ত। অ্যাসাইনমেন্ট দেওয়ার মেথড আপাতত নাই, তবে একজনের যেটা করতে পারেন সে হচ্ছে আম, আচ্ছা সমস্যা নেই, আমি গ্রুপে হচ্ছে পোস্ট করব যে কমেন্ট ইউর অ্যাসাইনমেন্ট লিংক, মানে হচ্ছে কমেন্ট ইউর অ্যাসাইনমেন্ট। আপনারা যেটা করবেন এই যে যেই অ্যাসাইনমেন্টটা করছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন, তারপর হচ্ছে সেখানে পোস্ট করবেন। এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য হচ্ছে আপনারা ফায়ারশট ইউজ করতে পারেন, বা হচ্ছে ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার, এরকম কিছু আছে, এক্সটেনশন আছে গুগলের, ক্রোমের। আপনারা জাস্ট ইনস্টল করে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ফুল পেজের একটা স্ক্রিনশট পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন? তো এটাকে পরবর্তীতে আপনি সেভ করে আপনি জাস্ট ওই পোস্টের পরে হচ্ছে কমেন্ট করে দিবেন, পোস্টের মধ্যে কমেন্ট করবেন আপনার ডিজাইনটা। এই যে এক্সটেনশন ইউজ করতে হবে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য। তো সবার অ্যাসাইনমেন্ট পাবো তো আমি? ওকে, ইনশাল্লাহ। তাহলে নেক্সট কালকে হচ্ছে ক্লাস 3টা বাজে হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এ পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? ইনশাল্লাহ সমস্যা মনে হয় কালকে আসবে, যে ভাই আমার এই সব জায়গায় হয় নাই, ওইটা প্রবলেম এইটা প্রবলেম। কালকে মনে হয় পাবো এটা, দেখা যাক।